হ্যালো বন্ধুরা, ভয়েস অফ বিথি চ্যানেল থেকে আমি মিষ্টি মনি। নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। লাইক এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। শুভ এসেছে জুঁই আর মায়াকে নিজের সাথে নিয়ে যেতে নিজেদের বাড়ি। মুক্তার ছেলে মাহাদির 6 বছর উদযাপন উপলক্ষে জন্মদিনের অনুষ্ঠান হচ্ছে বলে বেশ আয়োজন করা হয়েছে। সেখানে মায়াদের পরিবার সকলেই আমন্ত্রিত। সেই সুবাদে রাতের পার্টিতে সবাই যেতে চাইলেও মায়া রুম থেকে বের হতে নারাজ, যাবে না বলে রুমের দরজার কুণ্ডলি বেঁধে বসে আছে। মুক্তা বারবার ফোন করে চিল্লাচিল্লি করেছে মায়া না যাওয়া নিয়ে। হতাশ রেহানা বেগমও দুই মেয়ের মধ্যে পিষ্ট। তিনি মায়ের বেদনা বুঝতে পারছেন, কিন্তু তার মানে এই না যে দিন রাত 24 ঘন্টা রুমের দরজা বন্ধ করে বসে থাকবে মায়া। খানবাড়ি থেকে মায়াকে নিয়ে আসা হয়েছে আজ গোটা 15 দিন হলো, অথচ একটা দিনের জন্য মেয়েটার মন খুলে কারোর সাথে কথা বলছে না। ওনারা গেলেও কথা না বলে চুপ থাকে। ওনারা গেলে কথা বলে, নয়তো কাঁথা মুড়ি দিয়ে শুয়ে থাকে। স্বাভাবিক থেকেও যেন স্বাভাবিক নেই। রাতে ঘুমায়ও না একা। এমনকি জুঁইকেও আজকাল সহ্য করতে পারে না। অকারণে রাগারাগি করে। আগ বাড়িয়ে জুঁই মায়ার সাথে কথা বলতে গেলে মুখের ওপর দরজা বন্ধ করে দেয়, নয়তো রাগারাগি করে। তিনি বোঝেন মায়া সন্তান হারানোর বিষয়টা স্বাভাবিকভাবে মেনে নিতে পারছে না, কিন্তু তাই বলে জুঁইয়ের সাথে কেন খারাপ আচরণ করবে? এতে জুঁইয়ের কি দোষ? জুঁই তো কিছু করেনি, বরং জুঁই তো মায়াকে সাপোর্ট করতেই এগিয়ে যায়। সেখানে মায়ার জুঁইয়ের সাথে অহেতুক নারাজিটা তিনি বোঝেন না। তারপরও তিনি এক প্রকার বাধ্য হয়ে চুপ থাকেন। মায়াকে আপাতত কিছু বলে না। আরও কিছুদিন গেলে না হয় তিনি এই বিষয়ে মায়াকে আবারও বোঝাবেন। সন্তান দেওয়া নেওয়া আল্লাহর হাতে। মায়ার হঠাৎ মিসক্যারেজ বিষয়টিতে ওনারা সবাই ভীষণ কষ্ট পেয়েছেন, কিন্তু যা হওয়ার তা তো হয়ে গেছে। ভাগ্যের লেখা কেউ ঘোচাতে পারে না। তাই বলে মেয়েটা যদি দিন দিন এইভাবে ভেঙে পড়ে, তাহলে ওনার মেয়েকেই বাঁচানো দায় হয়ে পড়বে। রেহানা বেগম মনস্তাত্ত্বিক বিষয়ে ভেবে দীর্ঘশ্বাস ফেলে মায়ের রুম থেকে বের হয়ে যান, কারণ ইতিমধ্যে মায়া যাবে না বলে নিষেধ করে দিয়েছেন। রেহানা বেগম যেতেই জুঁই নিজের রুম থেকে বের হয়। এতক্ষণ যাবৎ সে দরজার আড়াল থেকেই শুনেছে মায়া আর রেহানা বেগমের কথা। মায়া যাবে না সেটা জুঁই জানে, কিন্তু জুঁই একবার মায়ার সাথে কথা বলতে চায়। সেদিন পার্টিতে যা কিছু হয়েছে সবটাই ভুল বোঝাবুঝি আর পরিস্থিতির শিকার। জুঁই নিজে শুনেছিল মায়া আর আয়নের উত্তেজিত মুহূর্তের কথাগুলো। সে তো প্রথমে বিশ্বাস করতে চায়নি, কিন্তু বারবার একই জিনিস শোনার পর সে এক মুহূর্তের জন্য বিশ্বাস করে নেয়। এছাড়া জুঁই আর কি করবে? জুঁই তো জীবনের প্রথম এমন পরিস্থিতির শিকার হয়েছিল। বিশ্বাস করতে পারছিল না বলেই তো হৃদকে জিজ্ঞেস করেছিল সবকিছু সত্যি কিনা, কিন্তু হৃদের নিস্তব্ধ নির্বাক থাকাটা জুঁই নীরব সম্মতি মেনে নিয়ে ভুল করলো। তারপরও জুঁই দেখতে চেয়েছিল রুমের ভিতর আসলে কে আছে, কিন্তু হৃদের বাধা দেওয়াতে দেখতে পারেনি বলে জুঁইয়ের সেখানে দ্বিতীয় ভুলটা হয়। তখন পরিস্থিতিটা এমন ছিল যে জুঁইয়ের পুরো মাথা হ্যাং হয়ে যায়। বিশ্বাসের ঘরে অবিশ্বাসের খেলা করে এক মুহূর্তের জন্য তাই সেদিন রাতে মায়ের উপস্থিতিটা পার্টির বাহিরে সজ্ঞানে নিতে পারেনি। মায়ার কপালে রক্ত দেখে জুঁইয়ের মনে হয়েছিল হৃদ মায়াকে রাগের বশে আঘাত করেছে রুমের বিষয়টি নিয়ে। এরপর যখন মায়া জুঁইয়ের কাছে এসেছিল সাহায্যের জন্য, তখন জুঁইয়ের দ্বিতীয়বার মনে হয়েছিল মায়া জুঁইকে বোঝাতে চাইছে আয়ন আর মায়ার মধ্যে কিছু হয়নি সেটা নিয়ে। মানসিক বিষণ্ণতার চাপে জুঁই মায়ার অর্ধেক কথায় রেগে যায়। মায়ার মুখে আয়নের নামটি শুনে ঠিক থাকতে পারেনি। রাগে কষ্টে মায়াকে ধাক্কা মেরে ওইভাবে অভিশাপ দিয়ে ফেলে নিজের অজান্তে। জুঁইয়ের ভুল সেদিন রাতেই ভেঙেছিল, যখন মায়া আর আয়নকে সবাই ধরাধরি করে হসপিটালে নিয়ে যায়। তখন থেকেই জুঁই ভিতরকার অপরাধে গুমড়ে মরছে ধুকে ধুকে। টানা 3 দিন জুঁই হসপিটালে ছিল আয়নের পাশে, কিন্তু আয়নের হুঁশ ফেরার পরও জুঁইয়ের সাথে কথা বলেনি, এমনকি একটুর জন্য তাকায়নি পর্যন্ত। জুঁই ভুল করেছে, সে বুঝতে পারছে। এই জন্য সবাইকার কাছে ক্ষমা চাইতে পর্যন্ত প্রস্তুত, কিন্তু কেউ জুঁইকে ক্ষমা করতে চাইছে না, বরং চুপ থেকে ওর অপরাধিতা আরও বাড়িয়ে দিচ্ছে।
জুঁই কি করবে? সে তো অপরাধী, তার ভুলের কি ক্ষমা নেই? জুঁইয়ের দরকার ছিল আপনজনদের উপর বিশ্বাস ধরে রাখা, কিন্তু পরিস্থিতি এমন ছিল যে জুঁইয়ের জায়গা সেদিন অন্য কেউ হলেও হয়তো সেটাই করত। দ্বিধায় জুঁই চাপিয়ে রাখা দরজা টেনে খুলে গেস্ট রুমে ঢুকলো। এই রুমে মায়া থাকে, হসপিটাল থেকে এসেছে পর থেকে আলাদা রুমেই থাকছে দুজন। মায়ার শূন্য ঘরটাতে জুঁই দৃষ্টি বোলাতেই দেখলো মায়া ওয়াশরুম থেকে বের হচ্ছে হাতে ভেজা টাওয়াল নিয়ে। দুজনে চোকাচোকি হতেই মায়া তৎক্ষণাৎ রাগে চেঁচায় জুঁইয়ের উপর। কেন এসেছিস আমার রুমে তুই? কি চাই তোর এখানে? প্রতিবারই মায়া এমন করে জুঁইয়ের সাথে, হসপিটাল থেকে এসেছে পর থেকে। জুঁইয়ের সামান্য সান্নিধ্য যেন পছন্দ না মায়ার। অপরাধী জুঁই করুণ চোখে তাকালো মায়ার রাগান্বিত মুখটার দিকে। মায়ার সাথে বনিবনা না হওয়াতে কষ্টগুলো যেন জুঁইয়ের চোখে ভাসমান হলো চকচক করা পানির ন্যায়। আর কত উপেক্ষা করবে মায়া ওকে? অনেক তো হলো, এবার কি ক্ষমা করা যায় না? দরজার সামনে থেকে জুঁই দ্বিধায় বলল। যাবি না? মায়া তৎক্ষণাৎ উত্তর করলো। বলেছি তো যাব না, তারপরেও কেন আসলি পুনরায় জানতে? মুক্তা আপু বারবার ফোন করছে তোর জন্য, শুভ ভাইয়াও নিচে বসে আছে। মাহাদির তোর জন্য নাকি কান্নাকাটি করছে। খালামুনি খালামুনি করেই বলি 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 চল না আমাদের সাথে, এমন করছিস কেন? জুঁইয়ের করুণ কণ্ঠের কথায় মা চেতে উঠে বলল। আমি এমনই ভীষণ খারাপ মেয়ে, এই জন্য তোদের সাথে খারাপ ব্যবহার করেছি। কেন তুই জানিস না পর কোনো দিন আপন হয় না? আমি না তোর পর, তাহলে কেন বারবার এত অপমান হতে আসছিস আমার কাছে? না করি না আসতে, তাহলে আসিস কেন? মায়ার কটাক্ষ কথায় ফুঁপিয়ে ওঠে জুঁই। নিজের করা ভুলের জন্য আর কত ক্ষমা চাইবে ও? অনেক তো হলো, আর কত? এবার কি ক্ষমা করা যায় না? ভুল তো মানুষ দ্বারাই হয়। জুঁই না হয় একটা ভুল করেছে, এই ভুলের কি কোনো ক্ষমা নেই? গুমড়ে কেঁদে ওঠা জুঁই অশ্রু ভেজা চোখে তাকালো। একটা ভুলের জন্য আর কত অপেক্ষা করবি তুই আমাকে? তখন পরিস্থিতিটা বোঝার অবস্থা ছিল না আমার। হ্যাঁ আমি ভুল করেছি, মানছি, তার জন্য ক্ষমাও চাচ্ছি, কিন্তু তোরা কেউ আমার দিকটা বুঝতে চাচ্ছিস না। কি করবো আমি? কি করলে তোরা বুঝবি সত্যি আমি ভুল করেছি? জেনে শুনে কিচ্ছু করিনি, সবটাই পরিস্থিতি শিকার ছিল আমার। জুঁইয়ের পর পর একই কথায় বিরক্ত বোধ করে মায়া। এগিয়ে এসে হাতের ভেজা টাওয়ালটা বিছানার উপর রাখতে রাখতে বলল। আমি খারাপ মানুষ, তাই তোকে বুঝতে ইচ্ছা করে না। এবার যা, বের হ, ভালো লাগছে না, একটু ঘুমাবো আমি। মায়া হৃদয়হীন কথায় মুহূর্তে আরো ডুকরে কেঁদে ওঠে জুঁই। কাতর গলায় বলে। কেন এমন করছিস ঋতু? কেন বুঝতে চাইছিস না আমি সত্যি পরিস্থিতির শিকার ছিলাম মাত্র? জুঁইয়ের কথায় মায়া শক্ত গলায় শুধিয়ে বলল। কোনটা পরিস্থিতির শিকার জুই? তুই আমাকে বোঝা। তোর নিজের স্বামীর উপর অবিশ্বাস করাটা, নাকি বোন হয়ে আমাকে অভিশাপ দেওয়াটা? আমাকে বল না জুই। তোর সব কিছু আমি মেনে নিতাম, তোর উপর আমার রাগও ছিল না প্রথমে, কিন্তু তোর একটা অভিশাপের জন্য আমি আমার বাবুটাকে হারিয়েছি জুই। তুই আমার আপনজন হারানোর দোয়া করেছিলি না? দেখ, তোর দোয়া কবুল হয়েছে। আমি আপনজন নয়, নিজের রক্তকে হারিয়েছি। তোর দোয়ায় আজ আমার কিছুই নেই, স্বামী সন্তান সব কিছু হারিয়ে নিঃস্ব আমি। তুই জানিস এই সন্তানটার জন্য কত স্বপ্ন, কত প্ল্যানিং ছিল আমার? জানিস না তুই? একদম আমার একমাত্র সম্বল ছিল আমার সন্তান, ওনাকে বাদার। ওনার সন্তান চাই না বলে বিয়ের আগেই আমাকে কঠোর নিষেধ করেছিল, তারপরেও আমি হার মানিনি। ওনাকে ঠেঙিয়ে আমার বাবুকে দুনিয়াতে আনতে চেয়েছিলাম। ওনার নতুন দুর্বলতা চাই না। দাদা দাদির মৃত্যুর পর আমাকে নিয়ে একা থাকতে চাই ভিন দেশে, আর আমি ওনাকে বাঁধতে চাই পরিবারের সাথে নতুন দুর্বলতা দিয়ে। আমি জানি উনি আমাকে ছাড়বে না, আবার উনি ওনার গ্যাংস্টার জীবনও ছাড়বে না। মূলত এই জন্যই আমি ওনার দুর্বলতা বাড়াতে চেয়েছিলাম। আমার জন্য না হয় সন্তানের জন্য হলেও নিজের জীবনের মায়া করে পাপের পথ থেকে ফিরে আসতে চাইবে। পরিবারের টানে বেশি বেশি বাসায় থাকতে চাইবে, দূরে যাবে না। এই ভেবে
ওনাকে ধোকায় রেখে একা সন্তানের প্ল্যানিং করেছিলাম আমি, কিন্তু তোর দেওয়ার ফলে আমার বাবুটাও হারিয়ে গেল। উনি আরও সতর্ক হয়ে গেল। এবার আমি জান দিলেও সে আমাকে বেবি নিতে দিবে না। তাকেও আমার পাপের পথ থেকে ফিরিয়ে আনা হলো না। এবার তুই বল, তোর কোন অপরাধের জন্য আমি তোকে ক্ষমা করব? আমি বিষ খাওয়াতে তোর হাত না থাকলেও আমার মনে হচ্ছে তোর অভিশাপের জন্য এত কিছু হয়েছে। তুই যদি আমাকে আপনজন হারানোর অভিশাপ না দিতি, তাহলে আজ হয়তো আমার বাবু আমার কাছে থাকতো, আমিও বিষ খেতাম না। তুই পরিস্থিতির শিকার না জুই। যদি হতি তাহলে আজ আমার জায়গায় তুই থাকতি, একটু হলেও বুঝতে পারতি আপনজন হারানোর কষ্টটা। তুই কিছুই হারাসনি জুই, সব কিছু হারিয়েছি আমি। আজ পরিস্থিতির শিকার আমি। আমার সন্তান, আমার প্রথম মা হওয়ার অনুভূতিটা হারিয়ে নিঃস্ব আমি। না স্বামীকে বোঝাতে পারবো দ্বিতীয় সন্তানের জন্য, আর না বাবা আমাকে ওনার কাছে ফেরত পাঠাতে চাইবে। এবার আমিও বাবার অমতে আর ওনার কাছে যেতে চাই না। গিয়েও বা কি করব? ওনাকে ক্ষমা করা সম্ভব না। উনি যা করেছে কিছুই ভুলেনি আমি, আর না ভুলতে পারবো। আমার কর্মফল আমি ভুগছি, তাই তোদের মতন মহান মানুষদের সাথে থাকতে আমার দম বন্ধ হয়ে আসে। প্লিজ আমাকে আমার মতন থাকতে দে। বারবার একই জিনিস বলতে ভালো লাগে না, তাই আমার থেকে তোরা দূরে থাক, এতে তোদেরই ভালো। এবার যা, তুই বের হ, আমি যাব না কোথাও। মায়া থামে। জুই নির্বাক স্তব্ধ হয়ে যায় মায়ার কথায়। মায়ার মনে এত কিছু ছিল তা জানা ছিল না জুঁইয়ের। জুঁই ভুল করেছে, ওর মায়াকে অভিশাপ দেওয়াটা ঠিক হয়নি। তাছাড়া মায়া নিজের মনে কথা অন্যকে খুব কম বলে। তীব্র অপরাধ বোধের দহনে আরও দ্বিগুণ জলে চোখে অশ্রুকণা হয়ে লাল গাল হয়ে বের হলো। মায়া জুঁইয়ের নড়চড় না দেখে বিরক্তি ভঙ্গিতে এগিয়ে এসে জুঁইকে রুম থেকে ঠেলে বের করে দিয়ে মুখের ওপর দরজা আটকিয়ে দিল। ঠাস করে দরজা ছিটকিনি লাগিয়ে পিছন ঘুরে মুখ চেপে ফুঁপিয়ে কেঁদে উঠল, দীর্ঘ সময়ে শক্ত থাকার মুখোশ খুলে ফেলে। দরজায় পিঠ ঠেকিয়ে ফ্লোরে হাঁটু মুড়ে বসে মাথা গুজে ডুকরে কেঁদে ওঠে। মায়া কারোর সাথে রাগ করতে চায় না, এমনকি জুঁইয়ের উপরও না। কিন্তু মায়া কি করবে? জুঁইকে দেখলেই মনে হয় জুঁইয়ের অভিশাপই হয়তো মায়া নিজের বাবুকে হারিয়েছে। জুঁই সেদিন মায়ের আপনজন হারানোর বদদোয়া না দিয়ে মায়ার মরে যাওয়ার দোয়া দিলে হয়তো ভালো হতো। মায়া কাউকে ক্ষমা করবে না। তাহলে মায়া কাউকে ক্ষমা করবে না, হৃদকে তো ভুলেও না। মায়াকে এমন পরিস্থিতিতে দাঁড় করানোর মানুষগুলো তো তারাই, তাহলে মায়া কেন তাদের ক্ষমা করবে? মায়ার বাবাই সঠিক সিদ্ধান্ত নিয়েছেন মায়াকে আর খানবাড়িতে পাঠাবে না বলে। মায়া সমর্থন করে বাবার সিদ্ধান্তকে। ঘর ভর্তি মানুষের ভিড়ে বিরক্তিতে হাঁপিয়ে উঠছে মায়া। বাচ্চাদের চিল্লা চিল্লি আর মানুষের কলরবে অতিষ্ঠ। বার্থডে পার্টি এখনো শুরু হয়নি, তবে রাত 10টার পর হবে। সবে মাত্র 8টা। বিকেল থেকেই মায়া ঘাপটি মেরে বসে আছে চুপচাপ। এখানে আসতে চাইনিও, কিন্তু মুক্তা আর শাহিনের চাপে বাধ্য হয়ে আসতে হয়েছে। শফিকুল ইসলাম, রেহানা বেগম, জুঁই সবাই মায়ার আশেপাশেই আছে, তবে বাকি মেহমানদের সাথে সখ্যতা বজায় রেখে। ফিহা ঢাকায় আছে নিজের পরিবারের কাছে। আরিফও সেখানেই আছে, ছেলের মতন দায়িত্ব পালন করছে সব কিছুতে। আয়নের অ্যাক্সিডেন্টের পর হঠাৎ করে নাহিদ চৌধুরীর মৃত্যুতে পাগল প্রায় সবাই। মানসিক শারীরিকভাবে ভেঙে পড়েছেন মেহেরবান। মায়ের পাশে শক্ত হাতে দাঁড়িয়ে রইল ফিহা। আসলে পরিস্থিতি মানুষকে কোথায় দাঁড় করায়। কিছুদিন অবধি যেখানে সবাই হাসি মুখে ছিল, সেখানে কালক্রমে যেন আজ কালো ছায়া নেমে এসেছে সবার উপর। সবাই কিছু না কিছু নিয়ে কষ্ট পাচ্ছে। আল্লাহ ভালো জানে এই কষ্ট লাঘব টানবে কখন। মনস্তাত্ত্বিক বিষয়ে ভেবে চোখ তুলে মায়া চারপাশটা এক পলক দেখে দীর্ঘশ্বাস ফেলল নীরবে। যেখানে মন ঠিক নেই সেখানে বাহিরে চাকচিক্যও যেন বিরক্তিকর কারণ হয়ে দাঁড়ায়। অন্য সময় হলে মায়া সবার চেয়ে বেশি এনজয় করত, কিন্তু আজ যেন মায়া সব কিছুতেই বিষাক্ত বিষের মতো
লাগছে। মায়ের নিঃস্ব সময় চায় একান্ত নিজের জন্য, মানসিক চাপ থেকে স্বস্তির নিঃশ্বাস ফেলার জন্য। মনের চাহিদা বড় চাহিদা, মন সায় না দিলে বাহিরের আনুষ্ঠিকতাও তিক্ত লাগে, যা এই মুহূর্তে লাগছে মায়ার। সবে মাত্র মায়া সন্তান হারিয়ে বাসায় ফিরে আসলো স্বামীর ঘর ছেড়ে। সেখানে মায়া মানসিক স্বস্তি চাই, কিছু সময় চাই নিজেকে গোছানোর, বাকি কিছু চাই না। মায়া দম মেরে আরও কিছু সময় বসে রইল এক জায়গায়। অবশেষে অসহ্যের ন্যায় অধৈর্য ভঙ্গিতে উঠে দাঁড়ায়। কাউকে কিছু না বলে চুপচাপ ড্রয়িং রুমের এক কোণা ধরে বের হয়ে যায় মুক্তা শ্বশুরবাড়ি থেকে। এখন কাউকে কিছু বললে কেউ মায়াকে বিদায় দিবে না, তাই চুপচাপ বের হয়ে গেল সে। বাড়ির সবাই মেহমানদারিতে ব্যস্ত, তাই মায়াকে বিশেষ কেউ লক্ষ্য করলো না। বাড়ির গেট ধরে রাস্তায় একা নেমে এসে মায়া গায়ের কালো মধ্যে ব্রাউন চাদরটা বোরখার উপর দিয়ে টেনে নিল। অন্ধকারময় রাস্তায় ল্যাম্পপোস্টের আলো জ্বলছে। মায়া সেই আলোয় রাস্তার পাশ ধরে সামনে এগুলো। মুক্তার শ্বশুরবাড়ি থেকে মায়াদের বাড়ি বেশি দূরে নয়, কাছে, এই তো 15 মিনিটের রাস্তা। তাছাড়া রাস্তার পাশে দোকানপাট সব খোলা, মানুষজনের চলাচলও বেশ। মায়া বিষণ্ণ মনে একা একা হাঁটলো রাস্তা ধরে। বাইরে বেশ শীত পড়েছে, একটু জায়গায় হাঁটলেই সামনের থেকে রিক্সা পাওয়া যাবে। রিক্সা নিয়ে বাসায় যেতে অসুবিধা হবে না, বাসার এক্সট্রা চাবিও আছে ওর কাছে। মায়া সামনে হাঁটতে হাঁটতে হঠাৎই লক্ষ্য করলো পথে মানুষের দৃষ্টি নিজের উপর। প্রথমে বিষয়টি বুঝতে না পারলেও পর মুহূর্তে ঠিকই বুঝলো। হাত ব্যাগ থেকে ওয়ান টাইম মাস্ক নিয়ে হিজাবের উপর দিয়ে পরে নিল। এতক্ষণ যাবৎ অনুষ্ঠানে ছিল বিধায় নিকাব বা মাস্ক পরেনি, মুখ খোলা ছিল। বেখেয়ালিপনায় রাস্তায় নেমেও মায়ের মুখ খোলা ছিল সেটা বুঝতে পারেনি, কিন্তু হঠাৎ করে পথে মানুষের দৃষ্টিতে বুঝলো। দ্বিধায় মায়া আর সামনে হাঁটল না, জায়গায় দাঁড়িয়ে পড়ল। একা বেশি দূর অবধি হাঁটা ঠিক হবে না বলে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে একটা রিক্সা নিল। গোটা 15 মিনিট পর বাড়ির রাস্তায় এসে রিক্সা থামতেই মা ছোটখাটো ভিড় দেখলো নিজেদের গেটের সামনে। দৃষ্টির মাঝে তীক্ষ্ণতা বজায় রেখে মা রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে সামনে এগুলো গায়ের চাদরটা টেনে। বাড়িতে কেউ নেই, কিন্তু বাড়ির সামনে অপরিচিত সাদা গাড়িটি কার বুঝতে পারছে না মায়া। তারপরও মায়া সামনের দিকে এগিয়ে গাড়ির মালিককে দেখতে চাইলো, কিন্তু হঠাৎই গেটে ধ্রাম ধ্রাম শব্দে বাড়ি খেয়ে এক মুহূর্তের জন্য হকচকিয়ে গেল মায়া। কেউ জোর হাতে আঘাত করে গেট ভাঙতে চাইছে, সেটা বুঝতে সময় নিল না মায়া। কিন্তু মায়া এতটা বুঝতে পারছে না কে এমন করছে আর কেনই বা করছে। তাড়াহুড়ো মায়া পা চালিয়ে দৌড়ালো সেদিকে, আঘাতকারী ব্যক্তিটিকে থামাতে, নয়তো আজ মায়াদের বাড়ির গেট আস্ত রাখবে না। মায়া দৌড়ে আবছা আলোয় লোকটিকে পিছন থেকে রাগান্বিত স্বরে বলল, এই যে কে আপনি? বাসায় কেউ নেই দেখতে পাচ্ছেন না, অসভ্যের মতো। মায়া থামে নয়, ওকে থামাতে হয় অনাকাঙ্ক্ষিত ব্যক্তিটির হঠাৎ দর্শনে। যতটা স্বতঃস্ফূর্ত সাথে মায়া কথাগুলো বলল, ততটাই আতঙ্কিত গলায় নিভেও গেল। হৃদরক্তিম চোখে পিছন ঘুরে মায়ার দিকে তাকাতেই আতঙ্কিত মায়া তৎক্ষণাৎ উল্টো ঘুরে সোজা দৌড়ালো সামনের দিকে হৃদের হাত থেকে বাঁচতে। মায়া হৃদকে চায় না, মোটেও চায় না। মায়া সারা জীবন একা থাকবে, তারপরও এমন স্বামীর ঘর সে করবে না। যে স্বামী বউ রেখে দ্বিতীয় বিয়ে করে, যার জন্য মায়ার বাবু মারা যায়, সেই স্বামীর কাছে মায়া জীবনেও ফিরতে চায় না, কখনো ফিরতে চায় না। মরে যাবে, তারপরও ফিরে যাবে না। মায়া অদূরে দৌড়ালো। হৃদ মায়ার হঠাৎ দৌড়ে তৎক্ষণাৎ হাতের হকি স্টিক ফেলে ছুটলো মায়ের পিছন পিছন। বউকে সেও এমনি ছাড়বে না, অনেক হিসাব নিকাশ কষা আছে তার। তাকে অসুস্থ ফেলে এমন বেয়াদব বউ বাপের বাড়ি আসে কি করে? এই বেয়াদবির রাগটা যদি সে না ভাঙে, তার নাম হৃদ খান না। মায়া প্রাণপণেই সামনে দৌড়িয়েই পার পেল না পুরুষালী দৌড়ের সাথে। হৃদ পিছন থেকে মায়াকে জাপটে জড়িয়ে ধরে কোলে তুলে নিল এক মুহূর্তে। মায়া ছটফট করলো হৃদের সাথে যাবে না বলে। এলো পাথারি হৃদকে আঘাত করতে লাগলো। ছটফট করতে করতে চেঁচালো হৃদের ওপর, অসভ্য লোক, ছাড়ুন আমাকে, একদম ছুবেন না, ছাড়ুন বলছি। কেন এসেছে না এখানে?
আর কি চাই? সব কিছু নিয়েও শান্তি হয়নি আপনার? ছাড়ুন বলছি, বাজে লোক। মায়ার পর পর চেঁচানো হৃদকে আঘাতও করলো, কিন্তু তারপরও হৃদ ছাড়ল না। জোরপূর্বক মায়াকে উঠিয়ে নিয়ে যেতে লাগলো নিজের সাথে। মায়াও হার মানল না, হৃদের সাথে যাবে না মানে যাবে না, এবার যা হওয়ার হোক। দিশে হারা মায়া হাত পা ছোটাতে ছোটাতে হঠাৎই কামড়ে ধরলো হৃদের হাত। আহ চিৎকার করে হৃদ খেই হারিয়ে মায়াকে ছেড়ে দিতেই মায়া তৎক্ষণাৎ আবারও দৌড়ালো পালিয়ে বাঁচতে। রাগে কটমট করে হৃদ হাত ঝটকায়। এমনি তার রাগ আকাশ ছুঁয়ে আছে, মায়া যেন তার রাগটা আরো বাড়িয়ে দিচ্ছে। বরাবর পালিয়ে বাঁচতে যে পালিয়ে বাঁচবে কোথায়? অসংখ্য বেয়াদবির হিসাব সে করবে না? এমনি এমনি ছেড়ে দেবে? এত সহজ? মায়ার পিছন পিছন হৃদও তৎক্ষণাৎ দৌড়ে মায়াকে আটকালো নিজের সাথে। জোরপূর্বক মায়াকে পেঁচিয়ে টেনে নিয়ে আসলো গাড়ির কাছে। মায়া তখনও চিল্লাচিল্লি করছে হৃদের সাথে যাবে না বলে। হৃদ শুনল না মায়ার বারণ। এক হাতে মায়াকে টেনে অন্য হাতে গাড়ির দরজা খুলতে গেলে মায়া আবারও হৃদের হাতে কামড়িয়ে দেয়। শিট বলে চেঁচিয়ে হৃদ মায়াকে ছেড়ে দিলে সেই সুযোগে মায়া আবারও পালাতে চাইল হৃদ থেকে, কিন্তু এবারও সফল হলো না, কারণ তার আগেই হৃদ মায়ার বাহু টেনে গাড়ির সাথে ধাক্কা দিয়ে দাঁড় করায়। শক্ত হাতে মায়ার গাল চেপে ধরে ঝুঁকে রাগে রিরি করে বলে, বারবার কামড়াচ্ছিস কারো? চোখে পড়ে না আমাকে? তেজ দেখাস? তোর তেজের ধার ধারি আমি? দু হাত বেঁধে হৃদের বুকে ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে সরাতে চাইল মায়া, কিন্তু পারল না। ধাক্কা ধাক্কিতে ছটফট করে মায়া বলল, তো কেন এসেছেন এখানে? আমি বলেছি আপনাকে আসতে। দ্বিতীয় বউ ভাত দেয় না যে আমার কাছে চলে এসেছেন? আমার সাহায্য লাগছে আপনার? চলে যান এখান থেকে, যান বলছি। বাপের বাড়িতে এসে সাহস বেড়ে গেছে, তাই না? সাহস দেখাস আমাকে? হ্যাঁ, কেন আসলে আমাকে হসপিটাল রেখে এখানে? আমার অসুস্থতা চোখে পড়েনি তোর? এত তুচ্ছ লাগে আমাকে? হৃদের অসুস্থতার খবরটি কানে যেতেই মায়া থামে, ছটফট করা থেকে স্থির হয়। সত্যি মায়া জানতো না হৃদ অসুস্থ ছিল, জানলে কখনো আসতো না। আসলেও অন্তত দুদিন পরে আসতো, এইভাবে হুটহাট চলে আসতো না হৃদের খবর না নিয়ে। মায়া হুঁশ ফেরার পর হৃদকে নিজের পাশে দেখেনি বলে মায়া মনে করেছিল হৃদ হয়তো হসপিটালে নেই। সত্যি মায়া জানতো না হৃদ অসুস্থ ছিল। এই বিষয়ে মায়ার পরিবারও মায়াকে কিছু বলেনি কেন? বিষণ্ণ মায়া অধৈর্য গলায় বলল, আপনি অসুস্থ ছিলেন? মায়ার কথায় হৃদ আরো খানিকটা ঝুঁকে পড়ে মায়ার উপর, হাতের বাঁধন আরো শক্ত করে মায়ার গাল চেপে ধরে বলে, কি মনে হয় আমি সুস্থ থাকলে তোকে এতদিন বাপের বাড়িতে থাকতে দিতাম? উঠে নিয়ে যেতাম না? মায়া নিভে গেল হৃদের কথায়, অল্পের জন্য দম মেরে গেল। হৃদ রাগান্বিত চোখে মায়ের মুখের নিজের দৃষ্টি বোলায়। গায়ে বোরখা, মুখে ওয়ান টাইম মাস্কটি জোড়াজুড়ির কারণে খুলে গেছে। তাতে মায়ার মুখে সাজ না থাকলেও ঠোঁটে গোলাপি লিপস্টিকটা চোখে পড়ল হৃদের। হৃদ তেতে উঠল। যেখানে হৃদ ভালো নেই সেখানে তার বউ কিভাবে সাজুগুজু করে রাস্তায় বের হয়? এই সাহস দেয় কে? রাগান্বিত হৃদ তেতে উঠে তৎক্ষণাৎ মায়ার ঠোঁটের উপর ফোল্ড করা শার্টের হাতা দিয়ে চেপে ধরে ঘষাঘষি করে মুছতে মুছতে তিত্তির মেজাজে বলল, কই গেছিলে তুই? আমি নিয়ে তোর এত সাজ কিসের? কাকে দেখা সে সাজ? হ্যাঁ, ঠোঁটের তীব্র জ্বালায় ফুপিয়ে ওঠে মায়া। হৃদকে ধাক্কিয়ে বাধা দেওয়ার চেষ্টা করে বলল, উফ, ব্যথা পাচ্ছি আমি, ছাড়ুন। বেশ করেছি সেজেছি, আমার মনে রং লেগেছে, এই জন্য সেজেছি। রাস্তায় হাঁটছি, দরকার হলে আরও হাঁটবো। আপনি কে বলার? আমার যা খুশি তাই করে বেড়াবো। আপনি একদম আমার থেকে দূরে থাকবেন, যান। মায়া দু হাত একত্রিত করে এক হাতে গাড়িতে চেপে ধরল হৃদ। রাগে দাঁতের দাঁত পিষে বলল, আমি দূরে থাকবো? আমি কয়টা নগর জুটিয়েছি সেখানে? হ্যাঁ, আমাকে চিনিস না? আমার না হলে প্রাণে বাঁচবি তুই? জান খেয়ে ফেলবো না? চল আমার সাথে, দেখি তোর কোন নগর আটকে আছে আমাকে। হৃদ মায়ার হাত টেনে ধরে নিয়ে যেতে লাগলে মায়া তাড়াহুড়োয় চেঁচিয়ে বলে, ছাড়ুন বলছি, আমি যাব না আপনার সাথে। ছাড়ুন, আপনাকে অসহ্য লাগে আমার। কেন বুঝতে পারছেন না? ছাড়ুন, আমি যাব না।
মায়া পর পর চিৎকার উপেক্ষা করে হৃদ মায়াকে টেনে জোরপূর্বক গাড়িতে উঠিয়ে দরজা লক করে দিল। মায়া গাড়ি দরজা ভিতর থেকে টেনে ধাক্কাতে লাগলো। হৃদ সামনে থেকে ঘুরে এসে ড্রাইভিং সিটে বসে গাড়ি টানলো পিছন দিকে। হৃদ স্টিয়ারিং হ্যান্ডেল ধরে গাড়ি ঘোরাতে চাইলে মায়া দু হাতে হৃদকে বাধা দেয় গাড়ি চালাতে। জোড়াজুড়িতে হৃদ গাড়ি চালাতে সুবিধা করতে না পেরে রাগের বশে হৃদ উল্টো হাতে মায়ার গালে থাপ্পড় বসাতেই মায়া হেলিয়ে সিটের উপর পড়ে ফুপিয়ে কেঁদে ওঠে। গালে হাত দিয়ে কেঁদে বলে, কতক্ষণ জোর করে আটকিয়ে রাখবেন আমাকে? কতদিন? আমি আবারও সুইসাইড করার চেষ্টা করব, বারবার করব। যতদিন না আপনার থেকে মুক্তি পাচ্ছি আমি ততদিনে চেষ্টা করেই যাব। দরকার হলে নিঃশ্বাস আটকে মারা যাব, তারপরেও আপনার থেকে মুক্তি চাই আমার। আপনি খুনি, আমার বাবুকে আপনি মেরেছেন। আমি আপনার সাথে থাকতে চাই না, মুক্তি দিন, যেতে দিন আমাকে। গাড়ির ব্রেক কষল হৃদ। চেপে রাখা রাগটা যেন তরতর করে প্রতিনিয়ত বাড়ছে মায়ার কথায়। কিছুতেই যেন শান্ত থাকতে পারছে না সে। রাগান্বিত হাতে হৃদ মায়ার বাহু টেনে নিজের কোলে বসিয়ে ঘাড় চেপে মায়াকে মুখোমুখি করে বলল, কেন এমন করছিস? আমাকে দিয়ে তোর হয় না? এত কিছু কেন লাগবে তোর? না করেছিলাম না সন্তান চাই না আমার? তারপরও কেন সন্তানের জন্য মরিয়া হয়ে উঠেছিস? আমি বলেছিলাম তোকে প্রেগনেন্ট হতে, তাহলে কেন প্রেগনেন্ট হলি? সন্তানের জন্য দারুণ ছটফট প্রকাশ পেল মায়ার চোখে মুখে। বেদনায় ডুবন্ত মায়ার রাগ, জেদ সবকিছুই যেন প্রকাশ পাচ্ছে হৃদের বিপরীতে। সন্তানকে হারিয়ে মায়া পাগল। এমনি সে কাউকে ছাড়বে না যতক্ষণ না সবকিছুর কৈফিয়ত মায়া পাচ্ছে। বেশ করেছি প্রেগনেন্ট হয়েছি, দরকার হলে আরও হব, 100 বার হব। ও আমার বাবু ছিল, কেন মারলেন আপনি ওকে? দরকার হলে ওকে নিয়ে আমি অনেক দূরে চলে যেতাম, আপনার কাছে আসতাম না। তারপরেও কেন আমার বাবুটাকে বাঁচালেন না? কেন মরতে দিলেন? কেন? আমার থেকে এখন তোর কাছে সন্তানই সব। বেবি দুনিয়াতে আসার আগে তুই আমাকে ছেড়ে দেওয়ার প্ল্যানিং করছিলি। আমার উপরে তোর জীবনে সবকিছু গুরুত্বপূর্ণ হয়, তুই শুধু আমাকে গুরুত্ব দিতে জানিস না। এই জন্য মেরে দিয়েছেন আমার বাবুকে? ফর গডস সেক হৃদ, তোমার বাবু আমি মারিনি। তোমার অতিরিক্ত বিষ খাওয়ার ফলে নষ্ট হয়ে গেছে বেব। আমি বিষ খাওয়ার মতন পরিস্থিতি আপনি আর আপনার দ্বিতীয় বউ সৃষ্টি করেছেন। আমাকে মরতে বলে রুম থেকে বের করে দিয়েছেন, বন্ধ রুমে বাসর পর্যন্ত করেছেন। আপনার জায়গায় যদি আমি হতাম তখন আপনি... মায়ার কথায় হৃদ ভয়ার্ত ভঙ্গিতে মায়াকে টেনে বুকে জড়িয়ে নিল দু হাতে। দীর্ঘ সময়ের খালি শূন্য বুকটা পূরণ করতে মায়াকে নিজের প্রশস্ত বুকে পিষ্ট করে দিশেহারা গলায় বলল হৃদ, প্লিজ হৃদ, এমনটা বলে না। আমি পাগল হয়ে যাব, আমি সত্যি পাগল হয়ে যাব বউ। তোমাকে ছাড়া আমার নিঃশ্বাসটা চলে না, অচল আমি। তোমাকে নিয়ে এরকম বাজে কিছু কল্পনা করলে আমি পাগল হয়ে যাই। প্লিজ বউ, শুধু আমার হয়ে থাকো, শুধু আমার। হৃদের বুকটা পেয়ে মায়ার মনও নরম হলো। আঁচলে আদলে হৃদের বুকে মুখ গুঁজে দীর্ঘ সময় শক্ত থাকার মুখোশটা খুলে ডুকরে কেঁদে উঠল মায়া। দু হাতে হৃদের শার্ট আঁকড়ে ধরে ফুপিয়ে কাঁদতে কাঁদতে অস্পষ্ট স্বরে আওড়ালো, আমার বাবু, আমার বাবু। মায়া আঁচলে হৃদের বুকে মুখ লুকিয়ে কাঁদতে লাগলো। হৃদও চুপচাপ বসে থাকলো সিটে গা এলিয়ে। দুজনেই নিশ্চুপ। কাঁদতে কাঁদতে মায়া হঠাৎ করে হৃদকে ছেড়ে ছিটকে দূরে সরল। এতক্ষণ আবেগের বশে সবকিছু ভুলে বসেছিল মায়া, কিন্তু আর না। মায়ার খুব করে মনে আছে হৃদ ঘরে দ্বিতীয় নারী ছিল অর্ধনগ্ন অবস্থায়। তাছাড়া যেখানে স্বামী দ্বিতীয় বিয়ে করতে পারে সেখানে মায়া আবেগী কেন হবে? কি দরকার? হৃদ মায়ার হঠাৎ রিয়াকশনে কপাল কুঁচকে তাকাতেই মায়া সরু গলায় শুধালো, সে বাড়ি যেতে চায়, হৃদের সাথে থাকতে চায় না মায়া। দরজার লক খুলে দিতে মায়া চলে যাবে। হৃদের সোজা সাপটা নিষেধ, মায়াকে সে রেখে যাবে না, বরং নিজের সাথে নিয়ে যাবেই। দুজনের দ্বিমত দমে গেল না মায়া। হৃদ গাড়ি স্টার্ট করতে চাইলে মায়া বাধা দিয়ে বলে, মায়া এমনিই যাবে না হৃদের সাথে। মায়ার বাবাকে রাজি করিয়ে মায়াকে নিতে পারলে সে যাবে, নয়তো আজীবন মায়া নিজের বাড়ি থাকবে, তারপরও হৃদের সাথে যাবে না। মায়া ওর বাবার অমতের বিরুদ্ধে আর যাবে না হৃদের সাথে। যদি হৃদ পারে মায়াকে শফিকুল ইসলামের কাছ থেকে রাজি করিয়ে নিতে,
নয়তো না। মায়ার শর্তে হৃদ রেগে যায়। জীবনে আজ পর্যন্ত সে কাউকে জবাবদিহিতা করেছে কিনা বলা দায়, সেখানে নিজের বউয়ের জন্য শ্বশুরের মত নেওয়াটা তার নীতির বাইরে। রাগান্বিত হৃদ মুহূর্তেই চেতে উঠে গাড়ি থেকে বের হয়। সামনে থেকে ঘুরে মায়ার পাশে দরজাটা খুলে মায়াকে টেনে বের করে ধাক্কা দিয়ে বলে, যা, লাগবে না তোর মতন বউ আমার। তোর বাপ পেটের দুটিও হৃদয়হীন, আমাকে কবরে পাঠিয়ে শান্ত হবে। যা, তোর বাপকে বলিস আসবে না হৃদ খান তার কাছে, থাকিস তুই একা। আমার থেকে তোর বাপ তোর কাছেই সব, তাহলে থাক তুই তোর বাপের বাড়ি। যা, আসবো না আমি তোকে নিতে। হৃদের কথায় মায়াও আর দাঁড়ালো না। পাষাণ মানুষটাকে কিছু বলে লাভ নেই, সে শুনবে না। সব সময় জোরাজুরি আর গুন্ডামি করা বোঝে। মায়া উল্টো পথে হেঁটে নিজের বাড়ির গেটের সামনে দাঁড়ালো। রাগে কষ্টে কাঁদতে কাঁদতে হাত ব্যাগ থেকে চাবি বের করে গেটের তালা খুলতে খুলতে আবারও শুনল হৃদের রাগান্বিত চিৎকার। হৃদ মায়াকে চলে যেতে দেখে সর্বশক্তি দিয়ে গাড়ির চাকায় লাথি মেরে মায়ের পিছন থেকে চেঁচিয়ে বলে, সোনার চিনতে কি? আচ্ছা, এই জন্য আমি মাইয়া মানুষকে নিজের জীবনে জড়াতে চাইনি। তোরা মানুষের মন বুঝিস না। সোনার সিঙ্গেল লাইফের বাস দিয়েছিস, না পারছে ছাড়তে আর না পারছে শান্তিতে থাকতে। সব অশান্তির গোড়া তোর নারে যাতে। তোর বলেছিলাম আমার লাইফে আসতে, কেন আসলে? যা, লাগবে না তোকে আমার। যা তুই, ইহ জীবনে আসবো না তোকে নিতে আমি, দেখিস তুই। শীতের উষ্ণময় পড়ন্ত বিকাল। পশ্চিম আকাশে সূর্যটা হেলিয়ে আছে। আছরের আজান হলো, বেশ সময় হয়নি। কাঁধে টনটন ব্যথায় মায়া উঠিয়ে বসলো বারান্দার কাউচের উপর থেকে। কাঁদতে কাঁদতে এখানেই হেলিয়ে ঘুমিয়ে পড়েছিল ও। তীব্র ব্যথা অনুভব করতেই কাঁধে এক হাতে ঘষতে ঘষতে বাহিরে দৃষ্টি ফেললো ফোলা ফোলা চোখে। চোখ জ্বালা করে উঠতেই বিরক্তিতে উঠে দাঁড়ালো। এই অসময়ে কতক্ষণ ঘুমিয়েছিল জানা নেই মায়ার। দুপুরের দিকে না খেয়ে বসেছিল এখানে, তারপর হৃদের কথা মনে করে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিল। এখন পড়ন্ত বিকাল গড়িয়ে সন্ধ্যা নামবে। ফ্রেশ না হয়ে মায়া গায়ে হলুদ ওড়না জড়িয়ে রুম থেকে বের হলো। পেটে ক্ষুধা লেগেছে বেশ, না খেলেই নয়। দোতলা ঘর থেকে বের হয়ে সিঁড়ি ধরে মায়া নিচে নামলো। নিচের ফ্ল্যাটের দরজাটা খোলা থাকায় ঝামেলাবিহীন ঢুকে গেল। ক্লান্ত আর ঘুমের রেশ ঠিকঠাক কাটাতে পারেনি বলে আশপাশটা তেমন লক্ষ্য করলো না। সোজা সামনে চলল। বসার ঘরে মায়া ঢুকতে হৃদ চোখ তুলে তাকালো সেদিকে। সদ্য ঘুম জড়ানো ফোলা চোখগুলোর দিকে এক পলক তাকিয়ে হৃদ ফের দৃষ্টি ঘুরিয়ে শফিকুল ইসলামের দিকে তাকালো। মায়া বেখালিপনায় তখনও হৃদের উপস্থিতিটা ধরতে পারল না। বসার ঘর থেকে কিছুটা দূরে যেতেই মায়া থামে। চমকে উঠে পাশে তাকাতেই চোখে পড়ল শফিকুল ইসলামের মুখোমুখি হৃদ বসে আছে সোফায়। চমকিত মায়া আড়ষ্ট হয়ে একপাশে দাঁড়াতেই দেখল ড্রয়িং রুমে পূর্ব থেকে সবাই উপস্থিত ছিল, শুধু মায়া ছাড়া। মায়া এক পলক আশেপাশে তাকায়। জুঁই আর রেহানা বেগমকে দেখলো কিচেনের সামনে দাঁড়ানো, আর শফিকুল ইসলামের সাথে আরিফও হৃদের মুখোমুখি বসে আছেন। আসিফ হৃদের থেকে 2 কদম দূরে দাঁড়ানো। আসিফের দৃষ্টিও মায়ার উপর। মায়া সঠিক বুঝলো না এখানে কি নিয়ে আলোচনা হচ্ছে, তবে মায়া এত বুঝতে পারলো মায়া এই আলোচনার মধ্যে ঢুকেছে, মানে এই আলোচনা আরো পূর্ব থেকেই শুরু হয়েছে। মায়া কৌতূহলতা দূর হলো হৃদের কথায়। হৃদ শফিকুল ইসলামের উদ্দেশ্যে ফের বলল, আপনার জামাই হিসেবে আমাকে পছন্দ না, আমার যে শ্বশুর হিসেবে আপনাকে মনে ধরেছে এমনটাও না। দুজনের অপছন্দের তালিকায়। তারপরে কম্প্রোমাইজ করতে হবে দুজনকে, কারণ একটাই, আপনি আপনার মেয়েকে ভালোবাসেন, আমিও আপনার মেয়েকে ভালোবাসি। আপনি তারামি করবেন আর আমি যেটা সহ্য করব এমনটাও না। আপনার মেয়ে আমার বউ আজ বিগত 11 বছর ধরে। মৃতের 6 বছর পর থেকে সে আমার সাথে আমার বউ হয়ে জড়িয়ে আছে। তার মানে হৃদ আপনার মেয়ে হয়েছিল মাত্র 6 বছর। এখন আমার ইহকাল পরকালের সাথে সাথে দুনিয়ার বাকি জীবনটাতে আপনার মেয়ের সাথেই কাটাতে হবে। এবার হিসাব করে দেখতে গেলে আপনার থেকে আমার দাবি বেশি আপনার মেয়ের উপর। এখন আপনি যদি বাবা হয়ে আমার বউকে অন্য জায়গায় বিয়ে দিতে চান, তাহলে সেটা একান্তই আপনার চিন্তা। তবে এই ক্ষেত্রে আমার চিন্তাটা একেবারে ভিন্ন। আমার বউয়ের দ্বিতীয় বিয়ে মানেই হলো গাড়ি গাড়ি লাশের বন্যা বয়ে যাওয়া। আমি আপনার মেয়েকে ভালোবাসি, কতটা ভালোবাসি সেটা হিসাব করা দুষ্কর। নিজেও আজ পর্যন্ত হিসাব মেলাতে পারিনি এই বিষয়ে। আপনার মেয়েকে ছাড়া আজকাল আমার শুয়ে বসেও শান্তি লাগে না, অশান্তি অস্থির লাগে। আমার অবাধ্য মনটা সারাক্ষণ বউ বউ করে, মানে তার আপনার মেয়েকেই লাগবে। আর আমি হলাম বাধ্য পুরুষ,
আপাতত মনের লাগাম টানতে বউ নিতে চলে আসলাম। বউ না পেলে আপাতত আমি আপনাদের কিছু করব না, কিন্তু যারা বিয়ে করার উদ্দেশ্যে আমার বউকে দেখতে আসতে রাজি হবে তাদের পুরো পরিবারের লাশ এনে আপনার বাড়িতে ফিরবেন। আপনি মেয়ের জন্য ছেলে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে যাবেন, কিন্তু আমি সে ছেলেদের লাশ ফেলতে ফেলতে ক্লান্ত হব না। আমার প্রফেশন এটাই। তবে রোজ কতটা মানুষ খুন করি সেটা দেখার বিষয় আপনার না। আপনি বাবা হয়ে শুধু দেখবেন আপনার মেয়েকে আমি কতটা সুখে রাখছি আমার কাছে। আমি তাকে অসুখে রাখছি কিনা সেটা আপনার মেইন ফ্যাক্ট হওয়া উচিত, নাকি আমি কতটা খারাপ মানুষ সেটা দেখা উচিত। আমি গ্যাংস্টার সেটা বাইরের মানুষের জন্য। বউয়ের জন্য আমি শুধুই তার ভালোবাসার জায়গায়, তার একমাত্র নিরাপদ স্থান। আমার মনে হয় না এর থেকে বেশি আপনাকে আমার আর কিছু বলতে হবে। বউয়ের মন রাখতে এখানে আসা, নয়তো কথা আমি নিজের বাবারে শুনি না। হৃদের দায় সারা কথায় দম মেরে বসে আছে আরিফ। আপাতত সে কিছুই বলতে চাচ্ছে না। দুই দিক থেকেই সে ফেঁসে আছে। একদিকে এদিক সেদিক দুটোই তার। মায়ার হঠাৎ সুইসাইড করার কারণ জানার কৌতূহলটা বেশ, কিন্তু ঝামেলায় মায়াকে এখনো কিছু জিজ্ঞাসা করা হয়নি তার। আগে মায়ার বিষয়টা জানবে, তারপর বাকি সব ডিসিশন। শফিকুল ইসলাম বরাবরই হৃদকে অপছন্দ করে, মায়াকে হৃদের কাছে ফেরত পাঠাতে চায় না। বিগত সময়ের গঠিত মায়ার হঠাৎ সুইসাইড করাকে কেন্দ্র করে মায়া কিছু না বললেও তিনি জানেন হৃদই হয়তো মায়াকে সুইসাইড করতে বাধ্য করেছে। এখন ওনার কথা হলো, বিয়ের মাস কয়েকের ভিতর যদি ওনার মেয়ে মরতে যায়, তাহলে আগামী দিনগুলোতে যে ওনার মেয়ে হৃদের কাছে ভালো থাকবে তার কি নিশ্চয়তা? এমনটাও তো হতে পারে কাল ওনার মেয়েকে এই ছেলে নিজেই মেরে ফেললো। অস্বাভাবিক কিছু না। এই ছেলের নামে রোজ খুন খারাপি হয়, গুন্ডানিতে সেরা। এমন ভয়ানক ছেলের কাছে কোন বাবাই তাদের মেয়েকে বিয়ে দিয়ে নিরাপদ মনে করবে? তিনিও করে না। প্রথম থেকেই হৃদের ওপর ওনার বিশ্বাস ছিল না। মায়ের ভবিষ্যতে নিয়ে তিনি চিন্তিত ছিল। হলেও তাই, এই ছেলের জন্য ওনার মেয়েটা মরতে গিয়েছিল। ভাগ্য ভালো, পুনরায় ফিরে পেয়েছেন ওনার মেয়েকে। এবার যদি তিনি আবারও একই ভুল করে, এই ছেলের সাথে ওনার মেয়েকে সংসার করতে পাঠায়, তাহলে সংসার তো হবেই না, বরং এবার নিশ্চিত নিজের মেয়েকে হারাবেন চিরতরে। তিনি দৃঢ় নিজের সিদ্ধান্তে। যত কিছুই হোক না কেন মেয়েকে তিনি পাঠাবেন না এই ছেলের সাথে। দরকার হলে মেয়েকে তিনি কুমারী করে রাখবেন সারা জীবন, তারপরও এমন স্বামীর ঘরে আর পাঠাবেন না। এতে যা করা লাগে তিনি করবেন। বেশ গম্ভীর কণ্ঠে বললেন শফিকুল ইসলাম। আমি এই নিয়ে বেশ কয়েকবার বলে ফেলছি, মেয়েকে আমি তোমার ঘরে পাঠাবো না। এবার যত কিছু হোক না কেন, যে সংসারে ২৬ দিনের মাথায় আমার মেয়ে সুইসাইড করতে যায় সে সংসার দরকার আপাতত আমি মনে করছি না। মেয়ে আমি পাঠাবো না তোমার ঘরে। সব বাবা মাই সন্তানের ভালো চায়। আমি বাবা হয়ে নিজের সন্তানকে এমন অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিতে পারবো না, যেখানে সন্তানের নিজের জীবন নিরাপদ নেই। আফসোস তোমার সন্তান নেই, থাকলে তুমিও বুঝতে বাবাদের কষ্ট কতটা হয় নিজের সন্তানদের কষ্ট দেখলে। দোয়া করে আল্লাহ যেন তোমাকে মেয়ে সন্তান দান করে এবং সেই সন্তানদের দ্বারা তোমাকে বুঝাক বাবাদের কষ্ট কাকে বলে। শফিকুল ইসলামের কথায় হৃদ সহমত পোষণ করে হেয়ালি কথায় বলল, এক্স্যাক্টলি, আমিও সেটাই বলছি। আপনি মেয়ে না দিলে তো আমি বাবা হতে পারবো না। আপনার দোয়া কবুল হওয়ার জন্য হলেও আপনার মেয়েকে আমার চাই। হৃদের দায় সারা কথায় থতমত খেয়ে যায় শফিকুল ইসলাম। খানিকটা রাগান্বিত কণ্ঠে বলল, আমার মেয়ের জন্য কি দুনিয়াতে ছেলের অভাব পড়েছে? তোমার থেকে ভালো ছেলের হাতে আমার মেয়েকে তুলে দিব আমি। দেখিও তুমি, জান থাকতে তোমার ঘরে পাঠাবো না আমি আমার মেয়েকে। তুমি যদি জোর করে আমার মেয়েকে উঠিয়ে নিয়ে যাও, তাহলে তোমার বাড়িতে গিয়ে সুসাইড করে মরবো আমি। তখন তুমি থাকিও আমার মেয়ে ঘৃণার অপরাধী হয়ে সারা জীবন। আসিফ ভয়াত চোখ বুলিয়ে তাকালো হৃদের দিকে। উপস্থিত সবাই দৃষ্টি হৃদের উপরই। হৃদ শফিকুল ইসলামের কথা তেমন প্রতিক্রিয়া জানালো না। তিনি না করবেন এমনটা সে জানতো, তবে এমন ক্রিমিনাল মাইন্ডের কথা বলবে সেটা সবেমাত্র জানতে পারলো। শ্বশুরটাও দারুণ মাইন্ডের। হৃদের বেশ লেগেছে। বাবার মৃত্যুর কথা শুনে মেয়ে এবার জীবনে
বাবার মৃত্যুর কথা শুনে মেয়ে এবার জীবনেও যেতে চাইবে না হৃদের সাথে। শ্বশুরের ক্রিমিনাল মাইন্ডের প্রশংসা করতে হয়। হৃদ আলতো হাসলো। বউয়ের মন রাখতে এখানে আসা তার। এবার যদি শ্বশুর মশাই হৃদের ভালো মানুষই বুঝতে না চায় তাহলে সে আর কি করবে? তার তো কিছু করার নেই, ভালো মানুষ তো আর সে না। তার যা করার তাই করবে। হৃদ আগের ন্যায় শান্ত স্বরে বলতে লাগলো, আপনার মেয়ে আমার সবচাইতে বেশি দুর্বলতা। এতক্ষণে সেটা আপনিও বুঝে গেছেন। যাই হোক, আমার একটাই কথা, এখন যদি আপনি বাড়াবাড়ি করেন, আমার বউ আমাকে না দেন এবং আমার সংসার ভেঙে অন্য কোথাও বিয়ে দিতে চান, সেক্ষেত্রে আমি কাউকে বিচার করব না। দরকার পড়লে আপনাদের সবাইকে মেরে বউ উঠিয়ে নিয়ে যাব। জোর করে সংসার করবো আপনার মেয়ের সাথে। তাদের যদি বউ রাজি না হয় তাহলে আপনার মেয়েকে মেরে তার লাশ নিয়ে সংসার করব। তারপরে বউকে ছাড়ছি না আমি। করুক বউ আমাকে ঘৃণা, তাতে আমার কি? বউ পাশে থাকাটা জরুরি, ভালোবাসাটা জরুরি না। এখন আপনি ঠিক করেন, সবকিছু সুন্দর শালীনভাবে করতে চান নাকি লাশের বন্যা বানিয়ে থামতে চান? আপনি যা চাইবেন সেটাতেই আমি রাজি। চয়েস ইজ ইয়ার্স। তোমার কি মনে হয় আমি তোমার হুমকিকে ভয় পাই? যাও, যা করার করো। দিব না আমি আমার মেয়েকে। তোমার ক্ষমতা, গুন্ডামিকে আমি ভয় পাই না। মেরে ফেললো আমাদের, তারপরও মেয়েকে পাঠাবো না তোমার ঘরে। শফিকুল ইসলামের কথায় ঠাস করে দাঁড়িয়ে পড়ল হৃদ। সম্মতি দিয়ে শার্টের হাতা গোটাতে গোটাতে সোজা সাপটা উত্তরে বলল, ওকে, ডান, তাই হোক। আমি আমার করণে করছি। এবার আপনি পারলে আমার কাঁধকে দেখান। কথাগুলো বলতে হৃদ মায়ের দিকে এগিয়ে গেল শার্টের হাতা গোটাতে গোটাতে। থমথমে পরিবেশটা মুহূর্তেই উত্তেজিত হয়ে উঠল হৃদ আর শফিকুল ইসলামের মুখোমুখি অবস্থানে। মায়া কম্পিত শরীরে ভয়ার্ত মুখে বারবার তাকাচ্ছে হৃদ আর শফিকুল ইসলামের দিকে। মায়া কি বলবে কিছু বুঝতে পারছে না, বলার মতো কথা এই মুহূর্তে গলা দিয়ে আসছে না। হৃদ এগিয়ে আসে, মায়ার হাত টেনে ধরে নিজের সাথে জোর করে নিয়ে যেতে থাকলো। মায়া পরিস্থিতি অনুকূল বুঝে হৃদ থেকে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করলো শফিকুল ইসলামের মুখের দিকে তাকিয়ে। শফিকুল ইসলাম হৃদের কাজে চমকাননি। তিনি পূর্ব থেকেই নিশ্চিত ছিল হৃদ যেন এমন কিছু করবে। তিনি এগিয়ে গেলেন, হৃদের সম্মুখে দাঁড়িয়ে বাধা দিল। দীর্ঘ 11 বছর পর মুখোমুখি হলো জামাই শ্বশুর। মায়া নিজের হাত হৃদের হাত থেকে ছাড়ানোর চেষ্টা করে ছাড়ুন বলছি বলে। হৃদ মায়াকে ছাড়ল না, বরং সব কিছু উপেক্ষা করে নিয়ে যেতে চাইলে কেঁদে ওঠে মায়া। টেনে ধরে হৃদের হাত। হাতে টান পড়তেই হৃদ ঘাড় ঘুরিয়ে কপাল কুঁচকে তাকায় মায়ের দিকে। মায়ার চোখে পানি নিয়ে হৃদের সাথে যেতে চাচ্ছে না দেখে মুহূর্তেই রেগে ওঠে হৃদ। সব কিছু ছেলে খেলা পেয়েছে, বাপ বেটি মিলে তার মজা পেয়েছে। ছটফট করাও চোখে না পড়লে সে কেন অন্যের কথা শুনবে? হৃদ মায়ের হাত আরো শক্ত করে চেপে ধরে রাগে কটমট করে তাকালো মায়ের দিকে। আরিফ দ্রুততার সঙ্গে এগিয়ে এসে শফিকুল ইসলামকে বাধা দিয়ে হৃদের উদ্দেশ্যে বলল, ভাইয়া প্লিজ, এই মুহূর্তে রাগারাগি করে কোনো সমাধান পাবে না। ঋতু হঠাৎ সুইসাইড বিষয়টাতে আমার সবাই ভয় পেয়েছি, এই জন্য বাবা ঋতুকে আপনার সাথে পাঠাতে আপত্তি করেছে। তবে ভাইয়া আমি কথা দিচ্ছি, আমি বাবাকে বুঝিয়ে ঋতুকে আপনার কাছে পাঠাবো। প্লিজ ভাইয়া, কিছুদিন সময় দিন ওদের। ঋতু মানসিকভাবে ডিস্টার্ব, প্লিজ বুঝার চেষ্টা করুন, অন্তত কয়েকটা দিন দেন। রাত 12টা, আবছা অন্ধকার রুম। ড্রিম লাইটের মৃদু আলো জ্বলছে রুমে। মায়া খাটের সাথে হেলান দিয়ে আধশোয়া অবস্থায় বসে আছে, হাতে কর্নারের ল্যাম্পের সুইচ। সেটাকে বারবার অন অফ করছে মন খারাপে। বিকেলের দিকে আরিফের কথায় হৃদ ঝামেলা করেনি, চলে গিয়েছিল মায়াকে অগ্নি দৃষ্টিতে শাসিয়ে। মায়া ভাবেনি হৃদ মায়ার জন্য শফিকুল ইসলামের সাথে কথা বলতে আসবে। মায়ার অবিশ্বাস লেগেছিল হৃদের উপস্থিতিটা, কিন্তু বাবা আর হৃদের মধ্যে বনিবনা হতে না দেখে মায়া স্বেচ্ছায় চুপ ছিল। মায়া এবার সত্যি হৃদের সাথে যেতে চায় না। আর কেনই বা ও যাবে? হৃদ তো দ্বিতীয় বিয়ে করেছে, তার বউও আছে। তাহলে কেন আসলো মায়াকে নিতে? 2 বউ নিয়ে সংসার করতে চায় বলে এজন্য? কিন্তু মায়া তো স্বস্তি নিয়ে সংসার করতে চায় না বলেই 2 দিন আগে সেদিন রাস্তায় হৃদকে ইচ্ছাকৃতভাবে বলেছিল শফিকুল ইসলামের সাথে কথা বলে মায়াকে নিয়ে যেতে, নয়তো ও যাবে না।
কারণ মায়া পূর্ব থেকেই জানতো শফিকুল ইসলাম মায়াকে হৃদের কাছে আর পাঠাবেন না। আর হৃদও যে তেরা মানুষ, জীবনের কারো কাছে নত হয়ে কিছু করবে না কখনো। হৃদে শফিকুল ইসলামের কাছে আশা মেনে শফিকুল ইসলামের কাছে আসা মানে হৃদ খানের ইগোতে লাগা। কিন্তু হৃদ সম্পূর্ণ মায়াকে ভুল প্রমাণ করে ইগো ফেলে আসলো মায়ার জন্য শফিকুল ইসলামের কাছে। এতে মায়া অত্যন্ত চমকে গেছিল। কিন্তু তাই বলে মায়া সব ভুলে হৃদের কাছে ফিরে যাবে এমনটাও না। মায়ার কষ্ট ভারাক্রান্ত মনে তৎক্ষণাৎ একটা প্রশ্ন উদয় হলো, আচ্ছা ওনার দ্বিতীয় বউটা এখন কোথায় আছে? খান বাড়িতে ওনার রুমে আছে? হয়তো আছে, বিয়ে যেহেতু করেছে সেহেতু এক রুমে থাকাটা অস্বাভাবিক কিছু না। সেদিন তো দুজন একসঙ্গেই ছিল। গলায় দলা পাকিয়ে আসা কষ্টগুলো মায়া শুকনো ঢোক গিলে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। মায়া কাঁদতে চায় না, তারপরও কেঁদে ফেলে। শক্ত হতেই পারে না। কি করবে মায়া? হৃদকে ছাড়া তো অন্য কোনো দুনিয়া সে দেখেনি, দেখতেও চায় না। হৃদ না হলেও মায়া জীবনে দ্বিতীয় কোনো পুরুষ আসবে না, একদম না। হৃদের ছোঁয়া থাকবে শেষ। হৃদই মায়া স্বামী হয়ে থাকবে, সংসার না করুক। ডিভোর্সও দেবে না হৃদকে মায়া, কখনো না। আবার একত্রে সংসারও করবে না। মায়া দু হাতে চোখের জল মুছতে মুছতে বারান্দায় খটখট শব্দ পেল। মায়া আবছা আলোয় সেদিকে তাকায়। এত রাতে কিসের শব্দ সে বুঝল না, তাই সেটা আমলে নিল না। কিন্তু ধীরে ধীরে শব্দটা তীব্র হতেই মায়া বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো, বারান্দায় কিসের শব্দ আসছে সেটা দেখতে। বাইরে ঠান্ডা বেশ, গায়ের ওড়না নিতে গিয়েও নিল না, সে তো রুমে একাই। তাছাড়া এত রাতে বারান্দায় হয়তো রাস্তার বিড়াল লাফিয়ে ওঠার চেষ্টা করছে। মায়া তাড়িয়ে দিলে চলে যাবে ভেবে ছেড়ে রাখা এলোমেলো চুলগুলো হাত খোপা করতে করতে এগিয়ে গেল সেদিকে। বারান্দার দরজা খোলাই আছে। মায়া কাছাকাছি যেতেই হঠাৎই ধূপ শব্দ করে কিছু বারান্দায় লাফিয়ে পড়ার শব্দ হতেই মায়া চমকে উঠে তাড়াহুড়ো করে সেদিকে ছুটে গেল। আবছা আলোয় মায়া বারান্দায় ঢুকতেই কেউ ওকে এলোমেলো ভাবে জাপটে চেপে ধরে নিজের সাথে। আতঙ্কিত মায়া চমকে উঠে বলে, আরে কে আপনি? ছাড়ুন, আরে ছাড়ুন, উফ। জোড়াজুড়িতে মায়া বুঝলো মানুষটা কে, কিন্তু থামানোর মতো পরিস্থিতি রইল না। জোড়াজুড়িতে মায়া বললে, না না, দেখুন আমার জামাটা ছিঁড়বেন না, এটা আমার নতুন জামা, ছিঁড়লে আম্মু বকবে, প্লিজ ছিঁড়বেন না। আরে শুনুন, কি করছেন? উফ। আমি না থাকলে তোর যত সাজগোজ থাকে। ইস, আমি ব্যথা পাচ্ছি। আমি সাজিনি, শুধু নতুন জামাটাই পরেছিলাম। আহ। তীব্র গলা ব্যথায় মৃদু চেঁচিয়ে ওঠে মায়া। জোড়াজুড়িতে হৃদকে থামানো দেয়। অন্যান্য দিনের মতো কোমল আচরণ হৃদ করছে না মায়ার সাথে। তার আচরণে মায়ার প্রতি রাগটা প্রকাশ পাচ্ছে। হৃদ মায়াকে দেওয়ালের সঙ্গে চেপে ধরে অন্য হাতে জামা টেনে ছিঁড়ে ফেলল ফ্লোরে। মায়া বরাবরই বাধা দেওয়ার চেষ্টা করেও বিফল হলো। জোড়াজুড়িতে একটা সময় হৃদ মায়াকে চেপে কোলে তুলে বারান্দা থেকে রুমে আসলো। ঢিল মেরে মায়াকে বিছানায় ছুঁড়ে ফেলে গায়ের শার্টের বোতাম খুলতে খুলতে বলল, তোদের বাপ পেটের নাটক অনেক সহ্য করেছে। আমি শান্তি না পেলে তোদেরকে শান্তিতে থাকতে দেব? ভালো মতো স্বামী না, তাই খারাপটাই করবো তোদের সাথে। মায়া তাড়াহুড়ো করে পাশের কম্বলটা টানতে চাইলো নিজের গায়ে জড়াতে। তার আগেই হৃদ মায়ের একটা পা ধরে টেনে নিজের মুখোমুখি করলো। আতঙ্কিত মায়া কিছু বলতে চেয়ে মুখ খুলল। দেখুন মায়ার বাকশক্তি আর হৃদের ধৈর্য দুটোই লোপ পেল। মায়া গোঙালো, ছটফট করলো হৃদের বাহুতলে পিষ্ট হয়ে। মধ্যরাতের শেষ প্রহর। মায়া হৃদের শিরায় বসে গুনগুন শব্দে ফ্যাচফ্যাচ করে ওড়না দিয়ে নাক মুছছে আর হৃদের দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদছে। হৃদ খালি গায়ে উপুর হয়ে বালিশে শোয়া। ইতিমধ্যে সে ঘুমিয়ে পড়তো, কিন্তু মাথার কাছে মায়ের গুনগুন বিরক্তিকর শব্দে কান্নাকাটিতে ঘুমোতে পারছে না। দু চোখের পাতায় ঘুমের রেশ জেঁকে আছে। হৃদ ঘুমোতে চায়, অনেকটা রাত ঘুমোয় না সে। বিগত কয়েক দিনের মনস্তাত্ত্বিক অশান্তিতে ঘুম হয়নি। হৃদ বালিশ থেকে মুখ উঠিয়ে তাকালো পাশে বসে থাকা মায়ার দিকে। গায়ে হৃদের ছিঁড়ে দেওয়া জামাটা জড়িয়ে রেখেছে। হৃদের হঠাৎ তাকানো চোখাচোখি হলো দুজনের। মায়া যেন আরো বেশি কেঁদে উঠলো হৃদের তাকানোতে। হৃদ ধমক দেয়, মায়া ফের কাঁদে। হৃদ বিরক্তি নিয়ে রাগে কটমট করে বলে, কি সমস্যা? আমার মাথার উপর বসে কাঁদছো কেন?
যাও তোমার বাপের কাছে গিয়ে কাঁদো, গিয়ে বলো হৃদ খান তোমাকে ধর্ষণ করেছে। তারপর দেখি তোমার বাপের কতটুকু ক্ষমতা। আমি এখানে আছি, বাপ বেটি দুটোর ব্যবস্থা আজ করে যাবো এখান থেকে। যাও গিয়ে বাঁচাও। হৃদের কথায় নড়ে না মায়া, আবার বিরক্তিকর কান্নাটাও অফ করলো না, বরং হৃদের দিকে তাকিয়ে নাক টেনে ওড়নায় পরিষ্কার করে ঠোঁট ভেঙে বলে, ওই সাদা মেয়েটা কি সত্যি আপনার বউ? আবছা আলোয় মায়ার মুখটা আদলে আবছা আলোয় মায়ের মুখটা আদলে দেখলো হৃদ। এখনো মায়া সেদিনের মেয়েকে নিয়ে ভেবে বসে থাকবে ভাবেনি হৃদ। ভালোবাসায় বিশ্বাস থাকতে হয়, হৃদের উপর অবিশ্বাস করাটা তার পছন্দ হয়নি। তারপরও মায়ের মনের অবস্থা বুঝে হৃদ হাত মেলে ডাকলো মায়াকে নিজের কাছে আসতে। বুকে আসো। মায়া আসলো না, বরং খানিকটা বিকে বসলো আসবে না বলে। না, আগে বলুন ওই সাদা মেয়েটা কে? মায়ার নাকচে চেতে ওঠে হৃদ, রাগান্বিত গলায় শাসিয়ে বলে। হৃদ বুকে আয়, ভাল লাগছে না আমার। হৃদের ধমকে মায়া আপোষেই কাছে আসলো, কম্বল উঁচিয়ে তার ভেতরে ঢুকে হৃদের বুকে মাথা রাখতেই হৃদ দু হাতে জাপটে শক্ত করে জড়িয়ে ধরলো মায়াকে। তারপর বলতে শুরু করে, আমার রুমের মেয়েটা ডক্টর ছিল। কিছু হয়নি আপনাদের মধ্যে? না, তাহলে আপনার বুক পিঠে দাগগুলো কিসের ছিল? সেটা তোমার ছিল, আগের দেওয়া, মনে নেই? মায়া মাথা নাড়লো, ওর মনে আছে। হৃদ ফের বলল, তুমি যাকে আমার রুমে দেখেছিলে সে মূলত ডক্টর ছিল। সেদিন রাতে পার্টিতে আমাকে ড্রাগ সেবন করানো হয়েছিল, তাই তোমাকে পার্টিতে ফেলে এসেছিলাম, কারণ আমি যদি সেদিন না চলে আসতাম তাহলে আরো বিপদ হতো তোমার জন্য। এতটুকু বলেই হৃদ থামে। কৌতূহলে মায়া চমকে চোখ উঁচিয়ে তাকালো হৃদের দিকে। আপনি আগে থেকে জানতেন ওরা আমাদের আঘাত করবে? না, তাহলে? হৃদ মায়ার মাথাটা ফের নিজের বুকে চেপে ধরলো, আদুরে হাতে মায়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, তুমি আয়নের সাথে বাইরে গিয়েছিলে, সেটা আমি জানতাম না, তাই তোমার খোঁজ করছিলাম সারা পার্টিতে। তখন অলরেডি আমি ড্রাগস সেবন করে ফেলেছিলাম, কিন্তু তোমাকে হলরুমে কোথাও খুঁজে না পেয়ে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। খুঁজতে খুঁজতে একটা রুমের ভিতর এক মুহূর্তের জন্য আমি ভীষণ ভয় পেয়েছিলাম। যখন রুমের ভেতর থেকে আয়ন আর তোমার গলার স্বর ভেসে আসে তখন, কিন্তু আমি তার সাথে সাথে বুঝতে পারি নকল করা গলার স্বরটা তোমার হলেও সেই ভয়েস রেকর্ডের মধ্যে যে সকালে উত্তেজিত ভঙ্গিতে কথাগুলো ছিল তার কোনোটাই তুমি কখনোই বলতে পারো না। এমনকি রেকর্ডের অর্ধেক ইংলিশের অর্থ তুমি এখনো জানোই না। তোমার সাথে আমি থাকি, তাই আমার ধারণা আছে উত্তেজিত অবস্থায় তুমি কতটুকু বলতে পারো। মূলত আমি তখনই শিওর হয়ে যাই রুমের ভিতর তুমি বা আয়ন কেউ নেই, পুরোটাই ফাঁদ। কিন্তু আমি এইভাবে ভীষণ ভয় পেয়েছিলাম যে যদি সেদিন পার্টিতে ওদের প্ল্যানিং অনুযায়ী রুমের ভিতর তুমি আর আয়ন থাকতে তাহলে কি হতো, আমি কি করতাম, সবটা ভেবে এক মুহূর্তের জন্য থমকে গিয়েছিলাম। এজন্য জয়কে বাধা দিয়েছিলাম রুমের ভেতর না তাকাতে। পার্টি থেকে বের হতে বুঝতে পেরেছিলাম আমার চারপাশে বেশ বড়ই ষড়যন্ত্রের জাল ফেলা হয়েছে। মূলত তাদের টার্গেট ছিল আমাকে দুর্বল করে অ্যাটাক করা। যদি সেদিন আমি চলে না আসতাম বা তোমাকে সরাসরি প্রোটেক্ট করার চেষ্টা না করতাম তাহলে হয়তো এমনটাই হতো। আমি নিজেই ড্রাগসে দুর্বল হয়েছিলাম, তোমাদের সবাইকে প্রোটেক্ট করার ক্ষমতা আমার ছিল না। আয়নও আহত ছিল, তাই কৌশল অবলম্বন করে সেদিন তোমার সাথে বাজে ব্যবহার করে আর তাদের ধারণা দিয়ে তাদের প্ল্যানিং সফল হয়েছে। আমি এমনটা না করলে সবটা আসিফের উপর জোর যেত বেশি। দেখা যেত আসিফ বডিগার্ড দিয়ে সবাইকে হেফাজত করার চেষ্টা করলেও আমার পরিবারের মধ্যে কেউ না কেউ নিশ্চিত আঘাত পেত, হয়তো মারাও যেত, যেটা আমি কখনোই চাই না। আর এসবের পেছনে বড় হাত ছিল আয়নের বাবা নাহিদ চৌধুরী। মূলত ওনার সাথে আমার কিছু বিজনেস শত্রুতা ছিল বিধায় তোমাকে টার্গেট বানিয়ে আঘাত করতো, আমাকে দুর্বল করতে। আমি ওনার বিষয়টা অনেক আগেই ধরতে পেরেছিলাম, কিন্তু কিছু করতে পারেনি দাদাজানের জন্য। এই বিষয়ে দাদাজানও জানত, কিন্তু ফুপির কথা চিন্তা করে আমাকে সাময়িক সময়ের জন্য চুপ থাকতে হয়। সেদিন পার্টিতে ওদের মাইন্ড ডাইভার্ট করা জরুরি ছিল, তাই তাদের প্ল্যান অনুযায়ী আমি চলি, হয়তো তোমার উপর রাগারাগি করে চলে আসি। আর আসিফকে ফোন করে জানাই তোমাকে সেফ রাখতে এবং সতর্ক করতে, বাকি বডি করে সিকিউরিটিদের। এর মাঝে নাহিদ চৌধুরী মনে করে ওরা ওদের কাছে সফল হয়েছে, যার জন্য আমার চলে যাওয়াতে তারা হামলা না করে তোমাকে নীরবে মারতে চায়, কিন্তু এতেও সফল হয়নি। হঠাৎ আসিফের আগমন ওরা এক মুহূর্তের জন্য ভয় পেয়ে যান বাঁচাতে পালিয়েছেন, হামলা না করে। এখানে আমি জিতে চাই তোমাকে সেভ করতে। কিন্তু দ্বিতীয় ফাঁদটা হয় আমার রুমে। ন্যান্সিকে আমি বিদেশি মেয়েটা ছিল ডক্টর, আমার ওর সাথে দীর্ঘ সময়ের পরিচয়। বলতে গেলে
আমার পার্সোনাল ডক্টরদের মধ্যে একজন। বয়স আমার থেকে 7 বছরের বড় ছিল। ফিটনেস আর সৌন্দর্যের কারণে তুমি ন্যান্সিকার বয়সটি ধরতে পারোনি। পার্টি থেকে কোনো চেম্বারে গিয়ে আমি অ্যান্টিডোজের ইনজেকশন নেই ড্রাগসের জন্য। ফেরার সময় ন্যান্সিকো আমাকে দুর্বল করে বাসায় ড্রপ করতে আসেন, কিন্তু আমার রুম অবধি এসে আরেক ঝামেলা। নাহিদ চৌধুরী দুজন লোক আমাকে বেহুশ অবস্থা মনে করে ন্যান্সিকোকেও ড্রাগস ইনজেকশন পুশ করে এবং আমার রুমে শুয়ে দিয়ে যায়। সাথে হিডেন সিসি ক্যামেরা ফিট করে। ওরা মনে করে আমি হুঁশে নেই, কিন্তু আমি তখন পুরো হুঁশে ছিলাম। আমার ড্রাগসের নেশাও কেটেছিল ততক্ষণে। নাহিদ চৌধুরী পাঠানো দুজন লোক ছিল খানবারের দুজন সার্ভেন্টস। এই জন্য মূলত সকালে তোমার সাথে বাজে আচরণটা করে, কারণ ক্যামেরার পিছনে নাহিদ চৌধুরী ছিল আর আমি তাদেরকে পালিয়ে যেতে চাচ্ছিলাম না। কিন্তু তুমি আমার জন্য 4টা দিন ধৈর্য ধরতে পারোনি, সুইসাইড অ্যাটেম্প করলে। এখন আমার বাপের বাড়ি এসে বসে আছো আমাকে ঠেঙিয়ে। আমি বিগত কয়েকদিন ধরে বাসা পর্যন্ত যাইনি। আমার রাতে তোমাকে ছাড়া ঘুম আসে না। অনেক রাতের অঘুম আমি হৃদ। তোমাকে ছাড়া আমার বাড়িতে ভালোও লাগে না, কিচ্ছু ভালো লাগে না। অসহ্য আর বিষাক্ত বিষ লাগে সব কিছু। হৃদ থামে। মায়া হৃদকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে কেঁদে ওঠে সব কিছু শুনে। ভুল বোঝাবুঝির কারণে আজ মায়া নিজের প্রথম সন্তানকে হারিয়েছে, এখন আবার হৃদকেও কষ্ট দিচ্ছে অকারণে। মায়া পাপী, ভীষণ অপরাধী। গুমড়ে কেঁদে ওঠে মায়া হৃদের কাছে ক্ষমা চাইল, একবার দুবার বারবার। কিন্তু হৃদ তৎক্ষণাৎ কিছু বলল না, চুপ থেকে মায়ার মাথায় আদুরে হাত বোলালো। তার মাথায় এখন অন্য চিন্তা। তার বউ প্রেগনেন্ট হলো কিভাবে? হসপিটালের বাচ্চার হঠাৎ সংবাদ পেয়ে সে প্রচুর শকড হয়েছিল, উত্তেজনায় জ্ঞানও হারিয়েছিল। কিন্তু নাই জিনিসের প্রতি হৃদের বরাবরই মায়া খুব কম লাগে। মায়ার কনসিভ করা বিষয়টিও ঠিক তেমন ছিল। যখন শুনলো মায়া কনসিভ করেছে, তার সাথে সাথে মিসক্যারেজ বিষয়টিও সে শুনেছিল। তার মানে বাচ্চাটার জন্য তার মনে বাচ্চাটার জন্য ভালোবাসা জন্মানোর আগেই সেটা শেষ হয়ে যায়। সে বরাবরই শক্ত মনের মানুষ। জীবিত মানুষের প্রতি তার মায়া দয়া লাগে না, সেখানে অনিশ্চিত বাচ্চার জন্য কি কষ্ট পাবে? হ্যাঁ, বাচ্চাটা তার ছিল, সেই জন্য মনে কোথাও হয়তো কিছু খারাপ লাগা অনুভব হয়, হয়তো তার বউ কষ্ট পাচ্ছে বলে এই জন্য। কিন্তু সব কথার মূল কথা হলো তার বউ প্রেগনেন্ট হলো কিভাবে? সে তো সতর্ক ছিল এসব বিষয়ে। তাহলে কিভাবে কি করলো তার বউ তার সাথে? নিশ্চয়ই কোনো কলকাঠি ঘুরিয়ে মিথ্যা বলেছে কোনো কিছু নিয়ে। কিন্তু সেটা কি? কিছু একটা তো হৃদ মিস করছে, যার জন্য তার বউ প্রেগনেন্ট হয়ে গেল। কিন্তু সেটা কি? তীব্র কৌতূহল নিয়ে হৃদ মায়ার মাথায় আদুরে হাত বোলাতে বোলাতে মিহি স্বরে ডাকলো, হৃদ, হুম। একটা কথা সত্যি করে বলবে? কি? তুমি প্রেগনেন্ট হলে কি করে? আমি তো সতর্ক ছিলাম এসব বিষয়ে। যেদিন ভুল হয়েছিল সেদিন আমি নিজে তোমাকে মেডিসিন খাইয়েছিলাম। তাহলে? হৃদের কথায় মায়া হাঁসফাঁস করলো, চুরি ধরা পড়ার ভয় পেল। মায়া জানতো একদিন না একদিন হৃদের সম্মোহনে এমন প্রশ্নের মুখোমুখি হবে সে। মায়ার মেডিসিন না খাওয়ার সত্যিটা হৃদকে বললে যে রাগারাগি করবে, তাও মায়া জানে। তাই মায়া সত্যিটা হৃদের কাছে চেপে গেল। হৃদের মুখে মুখ লুকিয়ে মিথ্যে বলে পড়ল, আমি কি জানি? মনে হয় মেডিসিনের এক্সপায়ার ডেট ছিল, সেই জন্য কাজ হয়নি। মায়ার মন গড়া কথায় হৃদ বিশ্বাস করলো না, অবিশ্বাস লাগলো। হৃদকে কেউ এক্সপায়ার ডেটের মেডিসিন বিক্রি করবে? সেটাও সম্ভব? হৃদ দিমনা করে আবার বিশ্বাসও করলো। মেডিসিনগুলো হৃদ নিজে গিয়ে কিনে আনেনি, হোটেলের স্টাফ দিয়ে আনিয়েছিল প্রথম রাতের পর। হয়তো সেই মেডিসিনগুলোর মধ্যে ঝামেলা ছিল বা এক্সপায়ার ডেট ছিল, তার জন্য গরমিল হয়ে বউটা প্রেগনেন্ট হয়ে গেল। এবার থেকে তাকে আরও সতর্ক থাকতে হবে। এসব সেন্সিটিভ বিষয়ে কাজগুলো হৃদ নিজে করবে এরপর থেকে। মনে খচখচ নিয়ে হৃদ নিজের কথা সাপ্তাহিত যাচাই করে মায়াকে নিজের বুকে টেনে মুখোমুখি করে সন্দেহ গলায় বলল, সত্যি তো তুমি কিছু করোনি? মায়া না টেনে মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে বলে, সত্যি আমি কিছু করিনি, সব দোষ মেডিসিনেরই ছিল, আমি কিছু জানি না। হৃদ বিশ্বাস করলো। মায়ার কপালে চুমু খেয়ে উঠে বসলো মায়াকে নিয়ে। হাত বাড়িয়ে খাটের কোনায় ল্যাম্পের আলো জ্বালিয়ে মায়ার দিকে তাকিয়ে বলল, বারান্দা দেখো, একটা প্যাকেট আছে, ওটা নিয়ে আসো, যাও।
হৃদের কথা অনুযায়ী মায়া গেল। বারান্দার এক কোনায় একটা শপিং ব্যাগ পড়ে থাকতে দেখে সেটা উঠিয়ে হাতে নিল। হৃদের কাছে যেতে যেতে দেখলো ব্যাগের ভিতর হৃদের এক সেট কাপড় আর একটা ছোট প্যাকেট। সেটা কি মায়া জানে না। মায়া রুমে এসে দেখলো হৃদ ফ্লোরে পা নামিয়ে খাটে বসে আছে। মায়া এগিয়ে গিয়ে হৃদের দিকে প্যাকেটটা দিতে দিতে বলল, নেন। হৃদ মায়ার থেকে সেটা হাতে নিল। প্যাকেটের ভিতরে হাত ঢুকিয়ে কাপড়ের সাথে ছোট আরও একটি প্যাকেট ছিল, সেটা হাতে নিল। শপিং ব্যাগটা পাশে রেখে কাগজ ছিঁড়ে সেখান থেকে পিল ট্যাবলেটটা বের করলো। মায়া ওষুধটা দেখে চমকে ওঠে, হাঁসফাঁস করে হৃদের দিকে তাকালো। যদি মায়া ওষুধটা খেতে না করে তাহলে এই মুহূর্তে রুমের ভেতর আরও একবার তাণ্ডব ঘটে যাবে। মায়া না করার মতো উপায় নেই, কিন্তু মায়া ওষুধটা খেতে চায় না। ওর আরও একটা বাবু চায়, ওষুধ খেলে হবে না। মায়া কি করবে ভেবে মায়া হাতের আঙুল ওড়নায় পেঁচাতে লাগলো। হৃদ প্যাকেট থেকে ওষুধ ছাড়িয়ে মায়ার হাত টেনে নিজের পাশে বসালো। হৃদ পানি খোঁজ করতেই মায়া আঙুল দিয়ে ড্রেসিং টেবিলের উপর রাখা পানির জগটা দেখিয়ে দিতেই হৃদ সেদিকে এগিয়ে গেল। জগ থেকে গ্লাসে পানি ঢেলে পুনরায় মায়ার কাছে আসলো। মুখোমুখি দাঁড়িয়ে মায়ার হাতে মেডিসিন আর পানির গ্লাসটা তুলে দিল খাওয়ার জন্য। মায়া দুটো জিনিস দু হাতে নিয়ে হৃদের দিকে তাকালো অসহায় দৃষ্টিতে। হৃদ শান্ত স্বরে বলল, খাও, এবার আর ভুল হবে না। এই মেডিসিনগুলোও এক্সপায়ার ডেট আছে, আমি নিজে গিয়ে চেক করে এনেছি তোমার জন্য, এবার খাও। মায়া ভয়ার্ত ভঙ্গিতে হাঁসফাঁস করে হৃদের সামনে পিল ট্যাবলেটটা মুখে নিল। গ্লাসের পানি মুখে নিয়ে সেটা খেয়ে নিতেই হৃদ অবিশ্বাস্যে মায়াকে বলল হাঁ করতে। মায়া সত্যি ওষুধটা খেয়েছে কিনা দেখতে। মায়া দুই ঠোঁট ফেরে হাঁ করে হৃদকে দেখালো। হৃদ দেখলো, সন্তুষ্টি হয়ে মায়ার হাত থেকে পানির গ্লাসটা নিয়ে জায়গায় রাখতে গেলে মায়া সেই ফাঁকে জলদি করে গালের ভিতর থেকে ওষুধটা বের করে নিল এবং হৃদের ফিরে আসার আগে আগে খাটের নিচে সেটা ঢিল মেরে ফেলে দিল। মায়া সত্যিই বেবি চাই, একটা না অনেকগুলো চাই, আর তার জন্য মায়া যা করা লাগবে করবে। তারপরও হৃদকে পরিবারের সাথে বাঁধতে চায়। হৃদ সন্তুষ্টিতে গ্লাস রেখে মায়ের পাশে বসতে বসতে বলল, রুমের ওয়াশরুমটা কই? মায়া ডাগর ডাগর চোখ তুলে অবুঝ দৃষ্টিতে তাকালো হৃদের দিকে। হৃদ মায়ের অবুঝ অসহায় দৃষ্টি দেখে চেতে উঠে বলে, ডোন্ট টেল মি হৃদ, এই ওয়াশরুমে নেই, তাহলে আমি তোমাকে ছাদ থেকে নিচে ফেলে দেবো। মায়া হাঁসফাঁস করে বলে, ওয়াশরুম আছে তো, কিন্তু মেয়েলি ওয়াশরুমে অনেক কিছু থাকে এক্সট্রা। আপনি বসুন, আমি সব কিছু সরিয়ে দিচ্ছি। তার দরকার নেই, তোমাকে নতুন দেখছি না আমি। বিগত 3 বছর ধরে তোমার এই মেয়েলি জিনিসপত্র দেখতে দেখতে অভ্যস্ত আমি। কতবার যে তুমি আমার সামনে কাপড় চেঞ্জ করেছ তার হিসেব করা দায়। তাই ওয়াশরুমে সব কিছু হজম করতে পারবো আমি। হৃদের কথায় মায়া চমকে উঠে বলে। মানে? হৃদ উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, এত কিছুর জন্য তুমি কি করবা? আমি বললে তোমার হজম হবে না, উল্টা আমাকে খারাপ ভাববে। হৃদের সাথে সাথে মায়া উঠে দাঁড়ালো, অধৈর্য গলায় বলল, না, খারাপ ভাবো না, আপনি বলুন, আমি শুনবো। হৃদ ঠোঁট কামড়িয়ে দুষ্টু হেসে চুলের হাত চালিয়ে সেট করতে করতে বলল, তোমার খান বাড়িতে আসার পর আমি তোমার রুমে হিডেন ক্যামেরা সেট করে রেখেছিলাম। দূর থেকেও আমি সবসময় তোমাকে নজরে রাখতাম। দিনে আমার ব্যস্ততায় কাটলেও রাতটা চলতো না তোমাকে না দেখে। মন চাইলে সারাদিনের ফুটেজ দেখতাম বসে বসে। সেখানে তুমি রুমের ভিতর যা করতে সব কিছুই দেখতাম। এমনকি তোমার অসংখ্যবার কাপড় চেঞ্জ করা, পুনরায় পরা, সবটা সেই ফুটেজে থাকতো। এবার মাঝে মধ্যে তোমার টাওয়াল খুলে যাওয়ার বিষয়টাও থাকতো। আমি হৃদের কথা শেষ করার আগেই মায়া হামলে পড়ল হৃদের উপর। লজ্জায় আড়ষ্ট হয়ে হৃদের বুকে ধাক্কা দিতে দিতে বলল, সি, আপনি এত খারাপ বাজে লোক, সব সময় আমার সাথে এমন করেন কেন? হৃদ শব্দ করে হেসে উঠে মায়ার 2 হাত আটকিয়ে উন্মুক্ত বুকে চেপে ধরতে বললেন, এই জন্য বলতে চাইনি। আমি বাজে হলাম কিভাবে? পরনারীকে দেখছিলাম নাকি? বাল্যকালে বলছিলে তুমি আমার। হুট করে তোমার বড় হয়ে যাওয়াতে টেনশনে থাকতাম, অন্য ছেলের সাথে মিশে না যাও। এই জন্য সবসময় কড়া নজরে রাখতাম। কোনো ছেলেকে তোমার আশেপাশে ভিড়তে দিতাম না। তোমার সব কিছু আমার হাতেই থাকতো। কতটা কার সাথে মিশবে সেটা নিয়ে। বাকি রইল তোমার রুমের বিষয়টি। তাহলে বলো,
তুই ওয়াশরুমে কাপড় চেঞ্জ না করে রুমে করলে এখানে আমার দোষ কে? আমি তো দেখার জেনেছি দেখেছে, তাই না? আমাদের বিয়ে না হলে হয়তো এমনটা করতাম না, লিমিটে থাকতাম। কিন্তু বিবাহিত বলছিল, তাই লিমিটে ছিলাম না। বেন্তাস দেখছি সব কিছু। মায়া লজ্জায় আড়ষ্ট হয়ে মিয়ে গেল। ছি, এসব যদি মায়া পূর্ব থেকে জানতো তাহলে কখনোই রুমের ড্রেস চেঞ্জ করতো না। মায়া লজ্জায় সিঁটিয়ে গিয়ে হৃদের বুকে ধাক্কা দিয়ে নিজেকে সরিয়ে নিতে চেয়ে বলল। ছি, আপনি এত খারাপ? হৃদ বাধা দিল, মায়াকে নিজের বুকে জড়িয়ে নিয়েই বলল। হ্যাঁ, আমি এতই খারাপ। বলেছিলাম না হজম হবে না তোমার। যাও, এবার গোসল করো, রেডি হও। আমরা এখন বের হব। গাড়ির নিচে দাঁড়িয়ে আছো, যাও। চমকে হৃদের বুকের থেকে মুখ উঠিয়ে বলল। এখন? হ্যাঁ। মায়া হাঁসফাঁস করে বলল। আব্বু মানবে তো? আমার বউ আমি নিয়ে যাব। তোমার বাপকে কেন জিজ্ঞেস করতে হবে? আব্বু কষ্ট পাবে তো? মানে আমি কষ্ট পেলে তোমার চলবে? আমি এমনটা বলিনি তো। তাহলে বিনা শব্দ করে চুপচাপ চলো আমার সাথে। আজকে তুমি আমার সাথে না গেলে আমি চিরজীবনের জন্য দেশ ছেড়ে চলে যাব, আর আসবো না তোমার কাছে। বারবারই মনোমালিন্যতা ভালো লাগছে না আমার। মায়া ভয়ার্ত মুখে চুপ থাকলো। মাথা নাড়িয়ে হৃদকে সম্মতি দিয়ে বলল সে হৃদের সাথে যাবে। হৃদ সন্তুষ্টি হলো, মায়াকে বলল গোসল করতে। মায়া গেল। সময় নিয়ে গোসল করে মাথায় তোয়ালে বেঁধে বের হয়ে হৃদের কাপড় গুছিয়ে দিল। হৃদকে গোসলে পাঠিয়ে মায়া ততক্ষণে হৃদের জন্য একটা ব্ল্যাক কফি করে আনলো। আসার সময় হাতে শফিকুল ইসলামের একটা লুঙ্গিও নিয়ে আসলো। মায়া হৃদকে কখনো লুঙ্গি পরতে দেখেনি, এমনকি শর্ট হাফ প্যান্টও না। মায়ার ইচ্ছে হৃদ এই লুঙ্গিটা পরুক, অন্তত একটা বারের জন্য হলেও পরুক। মায়া দেখবে লুঙ্গিতে কেমন দেখায় হৃদকে। দুষ্টুমি বুদ্ধিতে মায়া হাতের কফিটা খাটের পাশে ছোট টেবিলের উপর রেখে শপিং ব্যাগের ভিতর হৃদের কাপড়গুলো কম্বলের নিচে লুকিয়ে ফেলে। হাতের লুঙ্গিটা বিছানার উপর রাখতে রাখতে হৃদ ওয়াশরুম থেকে বের হলো, কোমরে সাদা টাওয়াল বেঁধে। মায়া সেদিকে তাকালো। হৃদ এগিয়ে এসে নিজের কাপড় খোঁজ করতেই মায়া শফিকুল ইসলামের লুঙ্গিটা হাত বাড়িয়ে এগিয়ে দেয়। হৃদ সেটা হাতে নিল না, বরং কপাল কুঁচকে লুঙ্গিটা দেখে মায়াকে বলল। এটা কে? লুঙ্গি আপনার জন্য, নিন পরুন এটা। এসব আমি পরি না, যাও আমার কাপড় নিয়ে আসো। মায়া বেঁকে বসলো। একটাবার পরুন না প্লিজ, আমি দেখি, পরুন না। নো। হৃদ বিছানার আশেপাশে নিজের কাপড় খোঁজ করে না পেয়ে বিরক্তিতে কপাল কুঁচকে এলো আরো। মায়া হৃদের হাত টেনে হৃদকে নিজের মুখোমুখি করে লুঙ্গিটা হাতে তুলে দিতে দিতে বলেন। এমন করছেন কেন? একটাবার পরলে কি এমন হয় লুঙ্গিটা? সবাই তো পরে। সবাই যা করে তা আমি করি না, আবার আমি যা করি সবাই তা করে না। সাধারণ মানুষ ভণ্ডামি করে না, কিন্তু সেটা আমি করি। সে ডোন্ট এক্সাম্পল আদার্স পারসন। আমি এসব কাপড় পরতে জানি না, কখনো পরিনি। তাই নিয়ে যাও এটা, আমার কাপড় বের করো। অসন্তুষ্টে মায়া অনড় দাঁড়িয়ে রইল। সে হৃদকে লুঙ্গি পরাবেই। হৃদের বিরক্তিতে অতিষ্ঠ হয়ে উঠল। বার কয়েক মায়াকে ধমক লাগালো, কিন্তু মায়া লুঙ্গি হাতে ঠায় দাঁড়িয়ে থাকলো। না হৃদের কাপড় ফেরত দিচ্ছে আর না নড়ছে। হৃদ অতিষ্ঠ হয়ে লুঙ্গি হাতে নিল, উল্টিয়ে পাল্টিয়ে কাপড় দেখে বলল। এটা কিভাবে পরে? আমি জানি না এসব পরতে। হৃদের কথায় মায়া খুশি হয়ে তাড়াহুড়োই বলল। এটা মাথা ঢুকিয়ে পরে নিলে হবে। হৃদ বিরক্তি ভঙ্গিতে সেটা মাথা ঝুঁকিয়ে উল্টো পরে নিল টাওয়ালের উপর দিয়ে। এত বড় কাপড় কি করে পরবে সেটা ভেবে না পেয়ে বারবার এটা নড়ে চড়ে দেখতে লাগলো। তারপরও লুঙ্গিটা গোছাতে পারছে না। সে ছোট থেকেই বিদেশের মাটিতে বড় হয়েছে বাবা মার সাথে, এমনকি মায়াকে বিয়ে করার সময়ও বিদেশ থেকে দেশে এসেছিল নিজের পরিবারের সাথে। হেনা খান, আরফ খানকে নিয়ে তখনও বাংলাদেশে থাকতো। তাছাড়া তার পরিবারের কোনো পুরুষকে এসব পড়তে দেখেনি সে। বাংলাদেশে সাধারণ মানুষকে পড়তে দেখেছে, কিন্তু তার কখনোই পড়া হয়নি। এখন বউয়ের প্যারায় পড়ে কত কিছু না নতুন নতুন করতে হচ্ছে তাকে। হৃদের এলোমেলো লুঙ্গি গোছানোর চেষ্টাতে মায়া হেসে উঠল।
হৃদ চোখ তুলে তাকালো মায়ের সুন্দর হাসির দিকে। হৃদ হয়তো মায়ের এই হাসিটাকে বিগত কয়েকদিন মিস করছিল, বড্ড মিস করছিল বউয়ের আবোল তাবোল পাগলামিগুলোকে। আজ যেন হৃদের অস্থির মনটা শান্ত হলো। মায়ের বিগত দিনের জেদগুলো মোটেও পছন্দ হয়নি তার। তার বউ কোমল, তাকে কোমল আচরণেই মানায়, শুধু শুধু জেদ কেন করবে? হৃদ লুঙ্গিটা পরল না, সেটা খুলে বিছানায় ফেলে মায়ের নাক টেনে নিজের কাছে আনতে আনতে আদরে গলায় বলল, এত জেদ কোথায় থেকে আসে, এত ছোট শরীরে? মায়ের নাক ঘষতে ঘষতে হেসে হৃদকে বলে। আপনার থেকেই শিখেছি। হৃদ মায়ের কপালে টোকা মারতে মারতে বলে, আমি তোমাকে রাগ দেখাই? আর কিছু শিখতে পারো না? হ্যাঁ, তো আদর করি সেগুলো শিখতে পারো না? কই, একদিন তো আমাকে আদর করতে দেখি না। ছি, সবসময় বাজে কথা কেন বলেন আপনি? ভালো কথা বলতে জানেন না? বউ দেখলে মাথায় ঠিক থাকে না, তাই এর থেকে ভালো কথা মুখ থেকে বের হয় না আমার। এরপর থেকে এমন আলাদা হওয়ার জেদ করো না বউ, কেমন? মায়া মাথা নাড়ালো, দু হাতে হৃদের পেট জড়িয়ে বুকে পরম শান্তিতে মাথা রাখলো। মায়া জান হৃদ, মায়া নিজেও অপদমস্তক নিজের জীবনে আগ্রত একটার পর একটা বিপদের সম্মুখীন হতে হতে ক্লান্ত। মায়া আর ঝামেলা চায় না, তবে বিগত কয়েকদিনের পরিস্থিতি থেকে মায়া যেটা শিক্ষা পেল সেটা হলো, আর যাই হোক না কেন জীবনে কখনো হৃদকে ভুল বুঝে দূরে সরে যাবে না সে, বরং যত কিছুই হোক না কেন মায়া হৃদের সাথেই থাকবে। মায়া ভালোবাসে তো তার মিস্টার ভিলেনকে, অনেক ভালোবাসে। সালাম আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এম রোহিত, ভয়েস অফ বিতি চ্যানেলের পক্ষ থেকে এডিটর। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে বন্ধুরা, ভয়েস অফ বিতি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন, যাতে আপনাদের পরবর্তী গল্পের নোটিফিকেশন সবার আগে আপনি পান।